Hello everyone, Assalamu alaikum and a very good evening to you all. Today I'm Fine Faisal Haq welcoming you all to the National Youth Month Chrysalis through Compose hosted by Plexus. So as we all know that Plexus as a non-profit organization, youth organization trying to make a bridge in between the young generation, young people and their dreams and prosperity. So with the motto of pursue, prosper, and propagate, we all are trying to make our youth of home and abroad credible for one day. So in this 16th live station, we have a very special guest. She is the first female medal guitarist of Bangladesh, video content creator, content writer, a guitar instructor, and also an English language teacher. And she is none other than Nisha Tanzumapu. So without any further delay, I would like to hand over the floor to Nisha Tanzumapu and greet her warmly. Hello. Assalamu alaikum, Apu. Walaikum assalam. How are you? I'm fine, Apu. Thank you. So প্রথমে জিজ্ঞেস করে নিতে চাচ্ছি যে আপু কেমন আছেন এবং ফ্যামিলি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। ফ্যামিলি তো সবাই ভালো। আমার আব্বু হচ্ছে কিছুদিন আগে করোনা পজিটিভ ছিলেন, বাট নাও হি ইজ ফাইন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইন। তো আপু প্রথমে জিজ্ঞেস করে নিতে চাচ্ছি যে এই যে করোনা ভাইরাস অথবা কোভিড-19 এর জন্য যে লকডাউন নামে একটা প্রবলেম হচ্ছে আমাদের সবার মাঝখানে, তো সেটা অলমোস্ট 8 মাস যাবত বিরাজ করছে। তো এই এত বড় একটা হিউজ টাইমের মধ্যে আপনার টাইমটুকু কিরকম গিয়েছে অথবা কিভাবে টাইমটা পাস করেছেন যদি আমাদের সবাইকে বলতেন। অ্যাকচুয়ালি করোনার ফার্স্টের দিকে মানে যখন নতুন নতুন করোনাটা স্টার্ট হয় আর কি, হঠাৎ করে তো লাইফস্টাইলে একটা চেঞ্জ আসছে, লাইক ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, তারপর হচ্ছে বাইরে যাওয়া টোটালি অফ, সো লকডাউন থাকতে হয়েছে বাসায় বেশ কয়েক মান্থ। সো ওই টাইমটা অনেক ডিস্টার্বিং ছিল, বাট এখন আই গেস আস্তে আস্তে আবার নর্মাল লাইফে ব্যাক করছি, যদিও বা কমপ্লিটলি নর্মাল না। মানে উই হ্যাভ টু ক্যারি মাস্ক অ্যান্ড স্যানিটাইজার্স এন্ড মানে লাইফ আগের মতো না হলেও মানে বেটার আর কি, এখন বেটার। জি আলহামদুলিল্লাহ এখন অনেকটা বেটার হয়েছে। তবুও বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ এলাকা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে এই লকডাউন বিরাজ করার পরেও আমরা অনেকে বাইরে বের হচ্ছি, অনেকে বাইরে ঘোরাফেরা করতে যাচ্ছি। তো হয়তোবা কম বেশি আমরা প্রত্যেকে একটু একটু বের বের হয়েছি বাসা থেকে। তো ইন দ্যাট কেস আপনার কাছে কোনটা বেশি ভালো লেগেছে অথবা কোনটা আপনার কাছে প্রিফারেবল, যে ঘরে থাকা, সেফ থাকা, আর বাইরে যাওয়া অথবা কোনো আলাদা কোনো ভাবে কিছু কিছু বের হওয়া অথবা বাইরে কিছু করা এই আচ্ছা, বিষয়ে এখন কথা হচ্ছে যে আমাদের যাদের ফ্যামিলিতে মানে আমরা আমাদের নিজেদের থেকে বেশি টেনশন করি আমাদের যারা হচ্ছে মুরব্বীরা আছেন বাসায়, যে নানা নানি আছেন যাদের, বা দাদা দাদি বা আব্বু আম্মুর জন্য। সো তাদের কথা চিন্তা করে হয়তো বা মানে অত বেশি বাইরে যাওয়া হয় না। তারপরেও লাইফ তো আর মানে থেমে থাকবে না, যে এখন যেরকম সবারই বের হতে হচ্ছে, বাট মানে আমি মনে করি যে প্রিকশনস নিয়ে এবং সেফটি মেনটেন করে বাইরে বের হওয়াটাই বেটার, সিন্স এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আসেনি বা এখন পর্যন্ত স্প্রেড হচ্ছে করোনা ভাইরাস। সো আমাদের মানে আমাদের যদি কি বলবো, যে আমরা নিজেরা অসুস্থ হই বা না হই ওটা তো মেইন ফ্যাক্টর না, বাট উই হ্যাভ টু ক্যারি কেয়ার ফর আওয়ার মানে ফাদার এন্ড মাদার। সো এটার জন্য আর কি সবাই সচেতন থাকলে বেটার হয় আর কি। জি আপু একদম কথাই বলেছেন। তো আমি শুরুতেই বলে নিতে যাচ্ছি ভিউয়ার্স এর উদ্দেশ্যে যে আপুর ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, মিউজিক, গিটার প্লেইং এসব সম্বন্ধে তো আমরা মানে সবাই কম বেশি কিছু না কিছু অবশ্যই জানি। এবং যেহেতু উনি ফার্স্ট ফিমেল মেডাল গিটারিস্ট, তো অবশ্যই অনেক কিছু জানি। তো আজকে আমরা ওইসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো অবশ্যই। বাট তার আগে আমরা জেনে নিব আপুর এই পজিশনে আসার পিছনে ছোটবেলা থেকে একদম সেই স্টোরি লাইনটুকু পর্যন্ত। তো আপু ফার্স্টে আমি জিজ্ঞেস করতে চাই যে ছোটবেলায় আপনি কিরকম ছিলেন অথবা ছোটবেলায় আপনার টাইমটুকু কিভাবে কেটেছে, যদি কিছু শেয়ারেবল মেমোরি থাকে। ওকে, ছোটবেলায় হচ্ছে যে এটা আমি আমার অন্যান্য ইন্টারভিউতেও বলেছি যে আম, একদম ছোট থাকতে তো খেতে না ছিলে হচ্ছে আব্বু হচ্ছে ডিসকো ড্যান্সার নামের একটা হিন্দি মুভি ছিল, ওটা ছেড়ে দিলে হচ্ছে আমি নাকি হা করে বসে থাকতাম, মনোযোগ দিয়ে দেখতাম। তো ওই ফাঁকে আমাকে খাওয়াতো আর কি। সো মানে আমি জানি না, মেবি সাবকনশিয়াস মাইন্ডে এই জিনিসটা আমার ঢুকে গেছে, বিকজ আমি মানে আমার ফ্যামিলিতে কেউই কিন্তু মিউজিক রিলেটেড কেউ নাই। সো মানে এই জিনিসটার প্রতি আমি এত প্যাশনেট কিভাবে হয়েছি, সো এটা এখনো একটা মিস্ট্রি আমার কাছে। বাট আমার মনে হয় যে
কিছুটা ইম্প্যাক্ট তো অবশ্যই ফেলেছিল আমার উপরে, যে আমি ওই মুভিটাই বারবার দেখতাম। তারপরে হচ্ছে ভ্যাঙ্গা বয়েজ, মাইকেল জ্যাকসন, তাদের গান শোনা হতো সিন্স আব্বু শুনতেন। সো ওখান থেকে আসলে মিউজিকে টুকটাক শোনা হতো আর কি। ওকে আপু, থ্যাংক ইউ। সো তার মানে আমরা সকলেই বুঝতে পারতেছি যে ছোটবেলা থেকে আপনার মিউজিকের প্রতি কিছু না কিছু একটা ঝোঁক ছিলই। তো অবশ্যই সেটা বড় হওয়ার পরে বেড়েছে। তো এখন চলে যাচ্ছি সরাসরি স্কুল লাইফের দিকে। তো স্কুল লাইফটুকু আপনি কিভাবে কাটিয়েছেন? এর মাঝখানে কি বাংলাদেশী ছিলেন অথবা অন্য কোথাও ছিলেন? আচ্ছা, স্কুল লাইফে আমি যেটা বলবো যে আমি খুব ছোটবেলায় আমার ফ্যামিলি সহ উই মুভ টু লন্ডন। তো ওখানেই স্কুলে পড়েছি এন্ড মানে ওখানে কি বলবো, ওখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তো অনেক কিছুই ছিল। এর মধ্যে হচ্ছে মানে ড্রামস প্লে করতাম হালকা পাতলা, মানে হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের মতো আর কি। এটা একটা মানে ওখানকার কারিকুলামেরই অংশ। আর হচ্ছে বাংলাদেশে আসার পরে স্কুলে তেমন কিছু একটা করা হয়নি। বাট ক্লাস 7-8 এর দিকে হচ্ছে আমার অন্য একটা ফ্রেন্ডকে দেখে, তো আমি সহ আমার আরো বেশ কয়েকটা মেয়ে কাজিন, মেয়ে ফ্রেন্ড, আমরা সবাই গিটার কিনেছিলাম। এটাই, এটা হচ্ছে স্কুলের মিউজিক হিস্ট্রি আর কি। ওকে আপু, তো স্কুলের মিউজিক হিস্ট্রি তো শুনলাম। তো এখন গিটার কেনার পর থেকে আপনার শেখা পর্যন্ত যে স্থানটুকু আছে, একটা গ্রাজুয়াল প্রসেস অবশ্যই ছিল। তো সেই প্রসেসটা সম্বন্ধে যদি আপনি কিছু একটা বলতেন আমাদেরকে, যে কিভাবে এই গিটার শেখাটা শুরু হয়, অথবা এই ঝোঁকটা কিভাবে স্টার্ট হয় আপনার মাঝখানে, যে গিটার কিনতে হবে, বাজাতে হবে অথবা something। আচ্ছা, সেটা হচ্ছে আম, অনেক অনেক স্টোরি আছে আমার লাইফে। তো এখন যেটা বলবো যে গিটার স্টার্টিং যেটা, আমি লাইক আই সেড আমার ফ্রেন্ডকে দেখে আমি গিটার কিনেছি এবং আমার দেখা দেখে আরো অনেকজন কিনেছে। কিন্তু আমার সাথে মানে আমি যাকে দেখে কিনেছি ও নিজেও আর কন্টিনিউ করে নাই। তো ওকে দেখে আমার মনে হতো যে না মানে আই ওয়ান্ট টু প্লে গিটার, মানে কি সুন্দর করে বাজাচ্ছে। মানে ও জাস্ট কর্ডস গুলা প্লে করতো আর কি, ইয়াতে বসে ফ্রেন্ডরা আড্ডা দিতে বসলে ও বাজাতো, সো ওটা দেখে খুব ভালো লাগতো। তো যখন আমি ফার্স্ট গিটার কিনেছি আমার আম্মু কিনে দিয়েছিল। বাট আব্বু আমাকে শিখতে দেয়নি আর কি, বলতো যে মেয়ে মানুষ গিটার বাজাবা কেন, গিটার বাজাবে হচ্ছে ছেলেরা। তারপরেও মানে এন্ড বলতো যে পড়াশোনার দিকে মনোযোগ দাও, এগুলা কি উদ্ভট চিন্তা ভাবনা নিয়ে ঘুরতেছো, এখন পড়াশোনায় সিরিয়াস হও। সো এটা হচ্ছে বেসিক্যালি ইয়া ছিল। দ্যাট মাই ফাদার হি নেভার সাপোর্টেড, বাট আম্মু কিনে দিয়েছিল ফার্স্টে, এটাই। ওকে আপু, থ্যাংক ইউ। তো এই যে গিটারটা কেনা হলো, তো তারপরে বাজানো থেকে শুরু করে পারদর্শিতা পাওয়া, এর পেছনে ইন্সপিরেশনটা কই পেয়েছেন আপনি? আম, গিটার কেনার পরে ওই যে ক্লাস 8-এ যে অ্যাকোস্টিক গিটার একটা কিনেছিলাম, ওটার বাজানো হয়নি বিকজ আমার শিখা হয়নি। তো পরে হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে 2014-এর দিকে আমি হচ্ছে ইলেকট্রিক গিটার কিনি, সেটা হচ্ছে আমার নানা আমাকে কিনে দিয়েছিল। তো আমার এক ফ্রেন্ডকে দেখে, সে হচ্ছে মেটাল হেড ছিল, ও গিটারিস্ট ছিল, তো ওকে দেখে আমার মনে হতো যে না মানে আই আই ওয়ান্ট টু লার্ন প্লেইং গিটার, এন্ড ও নিজেও সেলফ টট ছিল। সো ওকে দেখেও কিছুটা ইন্সপায়ার্ড হই আর কি। ওকে আপু, থ্যাংক ইউ। তো এই জায়গায় হচ্ছে আপনি কি সরাসরি মেটাল গিটারের দিকে প্রসেসড হয়েছেন, নাকি এর আগে অ্যাকোস্টিক গিটার নিয়েও আপনি পারদর্শিতা অর্জন করেছিলেন? যেহেতু পারদর্শিতার বলেন। কথা আমি এখনো বলবো না, পারদর্শী আসলে আমরা কেউই না, মানে উই আর স্টিল লার্নিং। হ্যাঁ, অ্যান্ড অ্যাকোস্টিক গিটার তো অবভিয়াসলি বাজানো হতো, টাইম টু টাইম বাজানো হতো। বাট ফার্স্টেই তো আর মেটাল দিয়ে স্টার্ট করি নাই, ছোট ছোট গানগুলো, রক গানগুলো শোনা ট্রাই করতাম, রিদম গুলো প্লে করা ট্রাই করতাম। সিন্স আমি জি জি। সেলফ টট ইউটিউব দেখে শিখেছি, সো আস্তে আস্তে হচ্ছে ইজি গুলা পিক আপ করা ট্রাই করতাম। পরে আস্তে আস্তে দেন আই মুভ টুয়ার্ডস দ্য হার্ডার লেসন্স, এটাই। ওকে আপু, তো আপনি একটু আগে বললেন যে আঙ্কেল একটু কম সাপোর্ট করতেন সেই ক্ষেত্রে। তো এই যে আপনি গিটার নিয়ে এত কিছু করতে পেরেছেন, তো এর পেছনে মেইনলি সাপোর্টটা কার ছিল? মেইনলি আমি বলবো মাই সিস্টার, যে আমাকে মোরালি সাপোর্ট করে। আমার বোন অনেক ছোট, সে ক্লাস 9-এ পড়ে। তো সে আমাকে মোরালি অলওয়েজ সাপোর্ট করছে, এন্ড আমার আম্মু, সেও আমাকে সাপোর্ট করছে, এন্ড ফিনান্সিয়ালি সাপোর্ট করেছে হচ্ছে আমার নানা। এন্ড হচ্ছে আমার আশেপাশে কিছু আমার ওয়েল উইশার আছে, যারা হচ্ছে যেরকম আমার একজন প্রফেসর আছে ইউনিভার্সিটির, দেন আমার অনেক ভালো ফ্রেন্ড আছে দুই একজন, যারা হচ্ছে আমাকে ফিনান্সিয়ালি এন্ড মোরালি দে সাপোর্টেড মি অল থ্রু। Okay, তো তার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আপনার ইন্সপিরেশন অবশ্যই স্কাই হাই ছিল, এবং সেই কারণে আপনি এতদূর পর্যন্ত আসতে পেরেছেন। এবং একই সাথে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সাপোর্ট দরকার হয়, যে সাপোর্টটা আপনি কিছুটা হলেও পেয়েছেন, এন্ড আলহামদুলিল্লাহ ফর দ্যাট।
তো আপু এখন চলে আসি সরাসরি ইউনিভার্সিটি লাইফের দিকে আপনার। তো ইউনিভার্সিটি লাইফে আপনি কিভাবে নিজেকে অ্যাজ এ গিটারিস্ট রিভিল করতে পেরেছিলেন অথবা করেছিলেন, আমি এরকম কোনো কাহিনী আচ্ছা আছে কি? ইউনিভার্সিটিতে এক্স্যাক্টলি আমি খুব লো কি টাইপের মানুষ, যে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে যাই, আই ডু মাই ক্লাসেস এন্ড আমার সার্কেলও অনেক ছোট। এন্ড আমি অ্যাকচুয়ালি আমি আমার নিজের ইমাজিনেশন, আমি আমার নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি, সো আমার সার্কেল তেমন একটা মেনটেন করা হয় না। তো ইউনিভার্সিটিতে আমাকে গিটারিস্ট হিসেবে যারাই চিনে, আমি বলবো যে ফেসবুক থেকে বা আমার আমার ভিডিও শেয়ার করেছে তারা ওখান থেকে দেখেছে। বাট আমি কখনো আই নেভার অ্যানাউন্সড, বা আমার হচ্ছে ইউনিভার্সিটিতে যে কালচারাল ক্লাব আছে আমি কখনো ওখানে মানে গিয়ে বাজানো বা ইউনিভার্সিটিতে কোনো প্লাগড শো করা এরকম কিছুই আমার করা হয়নি। সো ইফ দে নো যে আমি গিটার কভার্স টভার্স করি, সো ওখান থেকে হয়তো চিনেছে। দ্যাটস পারফেক্ট। তো আপু আমরা সকলেই জানি যে আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপাতত এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন। তো অবশ্যই হুম। ইউনিভার্সিটিতে পড়াশোনার একটা চাপ রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি সবার আগে কোনটা প্রেফার করেন, পড়াশোনা অথবা গিটার, যেহেতু গিটার আপনার প্যাশন হিসেবে আপনি বেছে নিয়েছেন? আচ্ছা, টু বি অনেস্ট আমি তো অবভিয়াসলি মিউজিকটাকেই প্রেফার করি, বাট আই স্টিল হ্যাভ টু গ্রাজুয়েট সিন্স মানে আমাদের দেশে যে একটা কি বলবো মানে একটা গত ধারা, যে একটা রুলস যে ইউ হ্যাভ টু বি গ্রাজুয়েট, না হলে হচ্ছে মানে কোনো সোশ্যাল স্টেটাস নাই। হুম। সো হচ্ছে আমি আমার আম্মু এবং আমার নানা তাদের তাদের দিকে তাকিয়ে হচ্ছে আম ফিনিশিং মাই স্টাডিজ, এন্ড অবভিয়াসলি আমার মিউজিকই আমার ফার্স্ট প্রায়োরিটি বিকজ দিস ইজ হোয়াট আই ডু ফ্রম মাই হার্ট। বাট সিন্স আই হ্যাভ টু স্টাডি, সো আই ডু স্টাডি সামটাইমস, এটাই। ওকে, দ্যাটস ভেরি গুড, দ্যাটস ভেরি গুড টু নো। তো আপু এখন ইউনিভার্সিটিতে যেটা বললাম যে পড়াশোনা অবভিয়াসলি অনেক ধরনের চাপ থাকে, অনেক এক্সামসও থাকে হঠাৎ হঠাৎ। তো সাইড বাই সাইড আপনি পড়াশোনা করতেছেন, আবার ওইদিকে আপনার গিটারের দিকেও একটু ঝোঁক বেশি, মিউজিকের দিকে ঝোঁক বেশি যেহেতু আপনি বললেন, তো ওইদিকেও আপনার টাইম দেওয়া লাগতেছে। তো সব মিলিয়ে কিভাবে ব্যালেন্সটা করেন যে আপনি দুইটা কাজ একসাথে করতে পারতেছেন? ব্যালেন্স অ্যাকচুয়ালি সবসময় হয় না, দেখা যায় যে ইফ আই ফোকাস অন মাই স্টাডি দেন আমার প্র্যাকটিসে গ্যাপ হয়ে যায়, আবার ইফ আই ফোকাস টু মাচ অন মাই প্র্যাকটিস দেন আমার মানে রেজাল্ট খারাপ হচ্ছে আর কি, আই এম মিসিং আউট অন মাই কুইজেস অ্যাসাইনমেন্টস। সো এই দুইটাতে অ্যাকচুয়ালি ব্যালেন্স করা খুবই টাফ, খুবই টাফ। ওকে, সো তাও আপনি হচ্ছেন পড়াশোনা চালিয়ে যাচ্ছেন একসাথে, এবং গিটারটাও আপনি বিভিন্ন ধরনের গান কিংবা অ্যালবাম অবশ্যই পাবলিশ করার কোনো প্ল্যান অবশ্যই করছেন এবং অলরেডি করেছেন, সেটা আমরা জানি। তো আপু ইউনিভার্সিটি লাইফে অথবা ইউনিভার্সিটিতে এখন যে আছেন, সেই টাইমটুকুতে ফার্স্টে কোনো শো করা হয়েছে, অথবা এই টাইম স্পেন্ড টুকুর মাঝখানে কোনো শো অথবা পারফরমেন্স করা হয়েছিল? ইউনিভার্সিটিতে শেয়ারেবল আমি মেমোরিজ থাকবে। ওকে ওকে, ইউনিভার্সিটিতে আমি একটাই শো করেছি। আমি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে আসার আগে আমি কিছুদিন আর্কিটেকচারে ছিলাম। সো ওই ডিপার্টমেন্টের শো আমার করা হয়েছিল, বাট ওটা আনপ্লাগড ছিল। সো এই একটাই শো করা হয়েছিল আমার ইউনিভার্সিটিতে। ওকে, ইউনিভার্সিটির বাইরে কি কোনো শো করেছেন এখনো এ পর্যন্ত? হ্যাঁ, কনসার্ট বেশ কয়েকটা স্কুলে করেছি, ইউনিভার্সিটিতে করেছি, এন্ড অ্যানিমিকন, কমিকন এগুলো তো করা হয়েছে। তো এগুলা সম্পর্কে কি কোনো আপনার শেয়ারেবল মেমোরিজ আছে, যেটা আই মিন ভিউয়ার্স এর উদ্দেশ্য বলা যাবে, আমাদের উদ্দেশ্য? আমার মনে হয় যে লাইভ শো গুলোতে বেশি মজা হয় আর কি, যে উম, মানে আমরা মিউজিশিয়ানরা অনেক কষ্ট করে প্র্যাকটিস করতেছি, বাট ওয়েন আই সি দ্যাট মানে মানুষ জিনিসটা এনজয় করছে বা দে আর হ্যাভিং এ গুড টাইম, তখন এগুলা লাইভ দেখতে ভালো লাগে। লাইভ শোজ গুলোতে মজাটা বেশি হয়, মানে এখন তো মানে লাইভ শোজ হচ্ছে না, বাসায় বসে কভার করা হচ্ছে এন্ড মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, বাট লাইভ শোর একটা আলাদা আছে আর কি, একটা মজা হ্যাঁ। আছে। হুম হুম। It's very fun to perform live ওকে। and watch your fans dancing and headbanging এটাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিজের সামনে নিজের ফ্রেন্ডসরা অবভিয়াসলি অনেক ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে এই দিকটাতে। তো আমি অবশ্যই এই জিনিসটাকে অনেক বেশি অ্যাডমায়ার করি। তো এই ক্ষেত্রে আপু একটা কথা ছিল, সেটা হচ্ছে, তার আগে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নিই। সেটা হচ্ছে যে দীপন শর্মা নামে একজন কোয়েশ্চেন করেছে যে আপু, হাউ টু ডেভেলপ মাই গিটার স্কিলস? তো এই ক্ষেত্রে কি আপনি কিছু ওকে, বলবেন? practice is key. You have to practice a lot. ওকে, সো আই And থিংক দীপন। আমি যেটা সাজেস্ট ওকে, করব যে দ্যাটস ভেরি নাইস মানে অ্যান্সার। একদিনে একদিনে অনেক বেশি প্রেসার না দিলে প্রতিদিন যদি ইফ ইউ প্র্যাকটিস ফর হাফ এন আওয়ার অর লিস্ট 15 to 20 মিনিটস তাও বেটার, বাট একদিন বসে 8-10 ঘন্টা প্র্যাকটিস করে 1 মাস গায়েব থাকলে তখন আর হবে না, বিকজ ইটস অল অ্যাবাউট ট্রেনিং দ্য মাসলস। ইয়েস, অবভিয়াসলি।
So that was a very nice answer, and I hope Dipon Sharma, you have got your answer. সো এখন চলে যাচ্ছে আপু একটা কথাতে, সেটা হচ্ছে যে মেইনলি বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে মেটাল গিটার আর মেটাল সং, মেটাল হেড, এইদিকে হচ্ছে ছেলেদের একটু আকর্ষণটা বেশি রাদার দেন যারা যারা মেয়েরা আছে। তো সেক্ষেত্রে আপনার এই মিউজিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে মেটাল হেড অথবা মেটাল গিটার এই জিনিসটা চুজ করার পেছনে কারণটা কি, অথবা কিভাবে সিদ্ধান্তটা নিয়েছেন? অ্যাকচুয়ালি আমি বলবো যে আই নেভার প্ল্যান ফর দিস, আই নেভার প্ল্যান ফর এনি অফ দিস। আমার লাইফের গোলস কখনোই হচ্ছে মিউজিক নিয়ে কিছু করার বা আমি মিউজিশিয়ান হব, এগুলো আমার কখনো প্ল্যানই ছিল না, বাট ইট ইট হ্যাপেন্ড। পরে আমি রিয়েলাইজ করলাম যে এই জিনিসটাতে মেবি দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ইন লাইফ, এন্ড এটা করতে আমার ভালো লাগে, এন্ড আই রিয়েলি লাভ হোয়াট আই ডু। সো আই নেভার প্ল্যান ফর দিস, বাট ইট হ্যাপেন্ড। দ্যাট ওয়াজ এ হোলসাম, যে অবশ্যই আমরা যেটা ভালোবাসি, যেটা পছন্দ করি, সেই জিনিসটা আমাদের প্রায়োরিটি দেওয়া অবশ্যই উচিত। তো আপু, আপনি যে বলেন যে আপনার অবশ্যই কোনো প্ল্যান ছিল না, বাট স্টিল আপনি অলরেডি সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট ফিমেল মেটাল গিটারিস্ট, এবং অনেক সাড়া পেয়েছেন এবং সাড়া পাবেন ইনশাল্লাহ আশা করছি। তো এর পিছনে কারণটা কি, অথবা আপনি যে এতদূর এসেছেন, অবশ্যই এটা দুই একদিনের কোনো ব্যাপার না, একটা গ্রাজুয়াল প্রসেস। এই গ্রাজুয়াল প্রসেসের পিছনে যদি স্টোরি লাইনটা একটু আমাদের সবাইকে বলতেন। আমি যেটা বলবো যে আমি লাইফে গোল সেট করাতে বিলিভ করি, এন্ড ওই গোল গুলা অ্যাচিভ করাতে। এন্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য পিপল যারা আমাকে বলেছে যে আমার দ্বারা এটা হবে না, একটা মেয়ে মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, and যারা হচ্ছে আমাকে নিয়ে হাসি তামাশা করেছে, and যারা বলেছে যে ইটস ইম্পসিবল টু প্লে লাইক দ্যাট, এন্ড ইটস ইম্পসিবল যে হ্যাঁ মেয়ে মানুষ ওই গিটার বাজাবে, তাও আবার মেটাল বাজাবে। হুম, যারা আর কি মেটাল বুঝতো তারাই আর কি বলতো যে না, ইটস ইটস নট আ পিস অফ কেক, এত সোজা না। হ্যাঁ, ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড ইনস্ট্রাক্টর। তারপর হচ্ছে আমার কোনো ফ্যামিলি সাপোর্টও ছিল না। মিউজিকে কিন্তু অনেক বড় বড় একটা সাপোর্ট হচ্ছে লাইক ফিনান্সিয়াল, ইউনিট ফিনান্সিয়াল সাপোর্ট। হুম, সো সিন্স আমার ফ্যামিলি Yes, সাপোর্ট obviously. করতো না, আমার শুরুতে আই স্টার্টেড ফ্রম জিরো। আই স্টার্টেড ফ্রম শুরুর জিরো। হুম। শুরুর পর থেকে যে এরকম অবশ্যই কিছু না কিছু একটা সাপোর্ট লেগেছে, যে কাইন্ড অফ ইকোনমিক্যালি সাপোর্ট কয়েকটা জিনিস লাগে। তো সেই ক্ষেত্রে মেইনলি সাপোর্টটা কে করেছেন আপনাকে, আপনার নানা? এই কথা। শুরুতে তো লাইক আই সেড আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ আর কি, অনেক বলতে হ্যাঁ মোটামুটি কনজারভেটিভ তারা। এন্ড মানে এই মিউজিকের দিকে যে আমাকে কখনো সাপোর্ট করবে, আমার নানা যে কখনো আমার সাপোর্ট করবে, এটাও আমি এক্সপেক্ট করিনি। ফার্স্টে হচ্ছে আমি টুকটাক এই যে নিজে নিজেই মানে ইউটিউব দেখে গিটার শেখা বা কভার করা, এগুলা আপলোড করা। পরে হচ্ছে আমার নানা যখন দেখলো যে না মানে আমি তো আসলে আম কোয়াইট ডেডিকেটেড, যখন দেখলো যে বিভিন্ন নিউজ পেপারে এগুলা আসছে বা হচ্ছে আমাকে বিভিন্ন শোজে ডাকছে, তখন আমার নানা হচ্ছে আমাকে ডেকে নিয়ে বললো যে এই জিনিসটা যে করছো আমাকে একটু বুঝাও, যে এটা এটা মানে এটা যে করছো এটা কি। দেন আমি আমার নানাকে বুঝালাম যে আই অ্যাকচুয়ালি প্ল্যান ফর দিস, এন্ড ইভেন দো আমি গ্রাজুয়েশন করতেছি, বাট আই ওয়ান্ট টু টেক দিস অ্যাজ মাই প্রফেশন, কারণ এটা আমি মন থেকে করছি। সো আমার নানা ফার্স্টে একটু মানে জিনিসটা ইয়ে করেছিল যে হি ডিডন্ট ওয়ান্ট টু এগ্রি টু দিস, বাট ইভেন্চুয়ালি সেই সাপোর্ট করতেছে আমাকে। ওকে আপু, থ্যাংক ইউ। সেটা শুনে খুবই ভালো লাগলো যে একটা সাপোর্ট তো অবভিয়াসলি লাগে, এবং সেই সাপোর্টটা হুম হুম। আপনি পাচ্ছেন। অবশ্যই ইনশাল্লাহ আরো বেশি সাপোর্ট পাবেন নেক্সটে। তো আপু, এই যে আপনি বললেন যে আপনি বিভিন্ন ধরনের গোলস ক্রিয়েট করেন এবং সেগুলা ফিনিশ করার ট্রাই করেন, তো সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে কি কি প্ল্যান রয়েছে, যে আপনি এইভাবে কিছু করবেন, অথবা এই মেটাল গিটার নিয়ে আরো বেশি আগে যাবেন? আই অ্যাকচুয়ালি বিলিভ যে আমাদের লাইফে আমরা যা প্ল্যান করি ওটা কিছুই হয় না। হ্যাঁ, আমি আমার লাইফ নিয়ে যা প্ল্যান করেছিলাম ওটা হয় নাই। সো আই উড রাদার নট টক অ্যাবাউট মাই ফিউচার প্ল্যানস, বাট আমি মানে নেক্সট যে প্রজেক্ট গুলো করতে চাই ওগুলো নিয়ে আমি হয়তো বলতে পারবো, বাট আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার। হুম, বিকজ আই নেভার থট যে আমি হচ্ছে একজন গিটারিস্ট হব বা হচ্ছে আমি এত অ্যাপ্রিসিয়েশন পাবো, আমি এটা কখনোই চিন্তা করিনি। বা আজকে যে আমি এই যে লাইভে বসে আপনাদের সাথে কথা বলবো, আই নেভার ইমাজিন দিস, ইট ইট হ্যাপেন্ড। ওকে আপু, থ্যাংক ইউ। তো আসলে এই কথাটা সত্যি যে আমরা লাইফে যেটা চিন্তা করি স্পেশালি, সেই জিনিসটা সবসময় হয় না। অনেকের ক্ষেত্রেই হয় হয়তোবা, বাট বেশিরভাগের ক্ষেত্রেই হয় না। তো আপু, আপনি কি এই যে শেয়ার করতে পারবেন যে আপনি ভবিষ্যতে আর কি 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 কাজ করবেন, অথবা কি কি প্ল্যান রয়েছে আপনার? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের দেশে তো মেটাল লিসেনার্স কম।
and I really want to মানে আই ওয়ান্ট যে আরো বেশি মানুষ আমার মিউজিকটা শুনুক। এখন মেটাল শুনলেই তো ফার্স্টেই মানুষজন বলে যে না মেটাল এটা এটা কেমন, অনেকে আবার এটাকে নয়েজ বলে, অনেকে বলে এটা কি চিল্লাচিল্লি করতেছে। সো এটার অ্যাকসেপ্টেন্সটা আমাদের দেশে আসতে আই গেস আরো টাইম লাগবে, বাট সিন্স আই হ্যাভ টু গেট মাই মেসেজেস টু মাই অডিয়েন্সেস, আমি আমার অ্যালবামটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রাখার ট্রাই করেছি, যে শুধু মেটাল না, এটাতে হচ্ছে পাঙ্ক রক, পপ পাঙ্ক এই টাইপের মানে মিক্সড একটা অ্যালবাম করেছি, মিক্সড জনরা। তো আমি নেক্সট যেটা করব যে আমি জাস্ট আমার যেটা জনরা না, আমি আমার জনরা আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু একটা ট্রাই করব, এবং খুবই রিসেন্টলি সেটা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, থ্যাংক ইউ। তো অবশ্যই সত্যি কথা বলতে গেলে কি, যে কমফোর্ট জোনের বাইরে যখন একটা মানুষ বের হয়, তো সেই টাইমটুকুতেই সে হচ্ছে ভালো কিছু করতে পারে। তো সেটা অবভিয়াসলি সকলের ক্ষেত্রে প্রযোজ্য, আই থিঙ্ক। তো এই ক্ষেত্রে আপু একটা কথা বলতে চাই, যে আপনি আই মিন গান কভার করছেন অথবা কোনো একটা আই মিন মিউজিক ক্রিয়েট করছেন, তো এই যে এই কন্টেন্টটা আপনি মূলত কোত্থেকে আনেন, অথবা কোনো কিছুকে ফলো করেন এই কন্টেন্টটা ক্রিয়েট করার জন্য? আমি যেটা বলবো যে আমার রিয়েলি ইমোশনাল পার্সন। সো মানে আমি খুব এফেক্টেড হই আমার এনভায়রনমেন্ট দিয়ে, আমি খুব তাড়াতাড়ি এফেক্টেড হই। এন্ড আমি ট্রাই করি যে আমার ওই ইমোশন যে ড্রাইভ গুলো আছে ওগুলো আমি আমার মিউজিক ক্রিয়েট করার কাজে লাগাই। যেরকম হচ্ছে যে আমি নর্মালি অত বেশি প্র্যাকটিস না করলেও যখন হচ্ছে আমার মেজাজ অনেক খারাপ থাকে বা হচ্ছে আমি অনেক স্যাড থাকি, তখন আমার প্র্যাকটিসটা আরো অনেক বেশি হয়। সো আমি ট্রাই করি আমার ইমোশনস গুলোকে মিউজিকে কনভার্ট করার, এন্ড আই রাইট মাই ওন সংস, এন্ড আই ট্রাই টু রাইট যতটুকু রিয়েল থাকা যায়, সং গুলোর মধ্যে যতটুকু রিয়েল থাকা যায়, আই ট্রাই দ্যাট। আপু, দ্যাটস ভেরি গুড টু নো, দ্যাট ওয়াজ এ হোলসাম। তো এখন আপু, এই যে আপনি গিটার বাজান এবং এতদূর পর্যন্ত আসতে পেরেছেন, তো এর পেছনে কি আপনি কাউকে ইন্সপিরেশন হিসেবে রেখেছিলেন, অথবা আপনার কোনো আইডল? হ্যাঁ, মিউজিক্যাল ইন্সপিরেশন অফকোর্স আমি সব জায়গায় বলি, আবার বলছি, মাইকেল জ্যাকসন অ্যান্ড চেস্টার বেনিংটন। তারা হচ্ছে মানে দেয়ার মিউজিক ইন্সপায়ার্স মি আ লট, অ্যান্ড মিউজিক্যাল ইন্সপিরেশন তারাই। দো তারা দুইজনের একজনও কেউ গিটারিস্ট না, বাট বিং আ গিটারিস্ট ইজ নট দ্য মেইন ফ্যাক্ট। মেইন কথা হচ্ছে যে আমি তাদের মিউজিক থেকে কি নিতে পারছি, এন্ড আই থিঙ্ক যে তাদের মিউজিক আমাকে যথেষ্ট পরিমাণ ইন্সপায়ার করে এখন পর্যন্ত। আপু, তো সেটা আসলেই সত্য কথা, যে আমি যে জায়গা থেকে, আমি যে সোর্স থেকে একটা ইন্সপিরেশন পাবো, সেটাই আমার জন্য যে কোনো কিছু করার জন্য একটা আলাদা হুম হুম মোটিভ। দ্যাট ডাজন্ট ম্যাটার যে এটা কোন জিনিস হচ্ছে কিংবা কি রিলেট করছে। হুম তো হুম আপু, এখন একটা কথায় আসতে পারি, সেটা হচ্ছে যে আপনার প্রথম সোলো অথবা সিঙ্গেল যেটাকে বলে, সেটা হচ্ছে ম্যাজিক ইন মি। তো হুম হুম। সেটা রিলিজ হওয়ার পরে খুবই ব্যাপকভাবে সাড়া পায়, আলহামদুলিল্লাহ। তো সেইটার পেছনের যে স্টোরি লাইনটা আছে, সেটা যদি আমাদের সবার সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, সো ম্যাজিক ইন মি সিন্স ওটা আমার ফার্স্ট সং ছিল, তখন হচ্ছে আমি তেমন কোনো ভালো প্রডিউসার চিনতাম না, এন্ড দেন আই ডিডন্ট নো হাউ টু রাইট সংস। আমি ভোকালিস্টও ছিলাম না, আমার কোনো ট্রেনিং নাই, কোনো কি বলবো একাডেমিক তো কোনো ট্রেনিং নাই, আই ডিডন্ট হ্যাভ এ ট্রেনার। এন্ড মানে পুরা আমি একটা স্টার্টেড অ্যাজ এ নুব। আমি বলবো না আমি এখন প্রো, বাট কম্পারেটিভলি এখন তো তাও অনেক কিছু শিখছি যেটা আগে জানতাম না। সো আমি আমার একটা ফ্রেন্ড, লামিয়া নাম ছিল ওর, ও হচ্ছে হেল্প মি রাইটিং দ্য লিরিক্স। আমি অর্ধেক লিখছি, ও অর্ধেক লিখেছে। সো ও আমাকে অনেক হেল্প করেছে। এন্ড দেন মহান ভাই যে এখন অর্থহীনের গিটারিস্ট, উনি অনেক হেল্প করেছে যে হাউ মানে আমি কিভাবে গানটা গাবো বা হচ্ছে কিভাবে কম্পোজিশন করলে বেটার হবে, কিভাবে কি করলে বেটার হবে। হি হেল্প মি আ লট। ইভেন মানে সে আমার অ্যালবামটা ইয়ে করতেও অনেক হেল্প করেছে, রেকর্ড করতে। আপু, থ্যাংক ইউ। তো সেটা জেনে খুব ভালো লাগলো, যেহেতু ম্যাজিক ইন মি অনেক ব্যাপকভাবে সাড়া পেয়েছে। তো এর আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ম্যাজিক ইন মি এই সোলোটা ক্রিয়েট করার, সেটা সিদ্ধান্তটা আপনি কিভাবে নেন, অথবা কোত্থেকে আসে? আমি বলবো যে আম, আমি আগেও বলেছি যে ইমোশন ড্রিভেন পার্সন আমি। তো আমার যখনই হচ্ছে আই ফেল্ট ডাউন এন্ড আমার মনে হতো যে মিউজিকের দিক থেকে আমি কোনো সাপোর্ট যেহেতু পাইনি, সো আমার সবসময় মনে হতো যে না আমি লাইফে কি চাচ্ছি এন্ড আমাকে কেউ সাপোর্ট করছে না। সো আমি ওই পেইন গুলো বা হচ্ছে ওই ফ্রাস্ট্রেশন গুলো ওগুলো আমি মিউজিকের মধ্যেই আনা ট্রাই করতাম, যে যেগুলো আমি লিরিক্স লিখছি বা যে মিউজিকটা কম্পোজ করছি, যাতে আমার ইনার ইনার যে ইয়াটা কি বলবো ইমোশন, ওটা যাতে আমি এক্সপ্রেস করতে পারি। ইটস এ ওয়ে অফ এক্সপ্রেসিং মাই ওন ইমোশনস। সো আমি যখন ডাউন ফিল করতাম আমি তখনই গানটা অল্প অল্প করে লেখার ট্রাই করছি। দেন মানে আই ডিড সেভারাল ড্রাফট
and then one fine day I decided that nah, I want to record this now. ওকে আপু, তো যেহেতু অনেক বেশি পরিচিত হয়েছে এই ম্যাজিক ইন মি, তো আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপনার পরে আপনি চিন্তা করেন যে কে এটার পেছনে বেশি ক্রেডিট দিয়েছে, ক্রেডিটটা সব থেকে বেশি কার, ঠিক আপনার পরে? আচ্ছা, সিন্স মিউজিকে হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট অনেক বড় একটা জিনিস, আই উড লাইক টু থ্যাংক সানি। হি ইজ এ ভেরি স্পেশাল পার্সন ইন মাই লাইফ, অ্যান্ড সে আমার প্রথম দুইটা সিঙ্গেল সে স্পন্সর করেছিল, ম্যাজিক ইন মি অ্যান্ড সিন ইউ, এই দুইটা সে স্পন্সর করেছিল, অ্যান্ড আই রিয়েলি রিয়েলি লাইক টু থ্যাংক হিম ফর দিস। ওকে, দ্যাটস ভেরি গুড টু নো। ম্যাজিক ইন মি এবং সিন ইউ এই দুইটি গানই খুবই সুন্দর, এবং সত্যি কথা বলতে গেলে খুবই শুনতে ভালো লাগে গানটা। তো আপু, এখন চলে যাচ্ছি যে আপনার রিসেন্ট একটা অ্যালবাম রিলিজ হয়েছে, আমরা সবাই জানি, সেটার নাম হচ্ছে রাইজ। তো সেটা অলরেডি অনেক বেশি সাড়া পেয়েছে সারা বাংলাদেশে, সত্যি কথা বলতে গেলে, এবং 29শে ফেব্রুয়ারি, আমি যদি খুব ভুল না হয়, 29শে ফেব্রুয়ারি সেই জিনিসটা রিলিজ হয়েছে, সেই অ্যালবামটা রিলিজ হয়েছে। তো একই রকম ভাবে এই অ্যালবামের পিছনে, যেহেতু এটা অনেক বেশি সাড়া পাচ্ছে রাইজ নামক, তো সেই অ্যালবামের পিছনে আপনার সেই আত্মকাহিনীটা যদি আপনি একটু আমাদেরকে সবাইকে বিস্তারিত ভাবে বলতেন। আচ্ছা, তো এখানে আমার মাল্টিপল ইমোশনস নিয়ে লেখা গান আছে। হ্যাঁ, কোনোটাতে আমি মানে I wrote a love song, কোনোটাতে আমি একটু ফেরোশাস অ্যাংরি একটা সং লিখেছি, এন্ড দেন কোনোটাতে হচ্ছে I revolted against some কি বলবো সোশ্যাল স্টিগমাস। হ্যাঁ, যেরকম আমার হচ্ছে রাইজ অ্যালবামটার মেইন গান যেটা, ওই রাইজ গানটার মধ্যে আমি হচ্ছে কিছু সোশ্যাল স্টিগমার এগেইনস্টে আমি কথা বলেছি। আই ট্রাই টু ব্রিং দেম, কারণ হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই যে আমাদের মেয়েদেরকে অনেক জাজমেন্ট ফেস করতে হয়, একটা ছেলেকে কিন্তু তেমন জাজমেন্টের ফেস করতে হয় না। সো এগুলো কিছু ব্যাপার নিয়ে আমি হচ্ছে গানটা লিখেছি, এন্ড আই ট্রাই টু বি রিয়েল ইন মাই মিউজিক। ওকে আপু, থ্যাংক ইউ, দ্যাটস ভেরি গুড টু নো। তো একই সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে, আচ্ছা এর আগে হচ্ছে আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আব্দুল্লাহ আল জুবাই নামে একজন কোশ্চেন করেছে যে হু ইজ ইউর ফেভারিট গিটারিস্ট? ওকে, মার্ক মোর্টন এন্ড মার্ক ট্রেমন্টি, এই দুইজন আমার ফেভারিট গিটারিস্ট। তো এই দুইজন গিটারিস্ট কি আপনি একদম ছোটবেলা থেকে ফলো করে আসতেছেন, অথবা ফেভারিট হিসেবে আছে, নাকি রিসেন্ট? আই উইশ যে আমি ছোটবেলায় তাদেরকে চিনতাম। আমি তো আসলে ছোটবেলা থেকে মিউজিকটা স্টার্ট করি না। ইফ আই স্টার্টেড আর্লিয়ার দেন হয়তো বা আজকে আরো বেটার কিছু পারতাম, বা আরো আরো বেটার স্কিলস থাকতো আমার। তার মানে হচ্ছে এই দুজন গিটারিস্ট কি আপনার ফলো করা হয় যে আপনার নিজের গিটার প্লেইং টাইমে? হ্যাঁ, অফকোর্স। আমি তো ওই যে মার্ক মর্টন তো ইজ ফ্রম ল্যাম্ব অফ গড, এন্ড আমার তো ম্যাক্সিমাম সব কভার ল্যাম্ব অফ গডের করা। আই ডু ফলো দেম, এন্ড মার্ক ট্রেমন্টির কাস্টম গিটার আমার কাছে আছে, এন্ড আই লাইক হিজ প্লেইং স্টাইল। তো এই দুইজন গিটারিস্টকে আমার ভালো লাগে। ওকে, দ্যাটস ভেরি গুড টু নো আপু। তো এখন একটা কথা চলে আসে, সেটা হচ্ছে গিটারের যে বিষয়টা। তো গিটারের ক্ষেত্রে এখন আপনার মূলত অনেকের আছে যে অনেকের গিটার অনেক বেশি, বাট তাদের প্লেইং যে ক্যাপাসিটি সেটা অনেক কম। সেই ক্ষেত্রে আমি জানতে চাচ্ছিলাম যে আপনি অ্যাকুস্টিকের পরে কিভাবে চেঞ্জ হয়েছেন, সাপোজ মেটাল গিটার, তারপর হয়তো বা একটু আপগ্রেড করেছেন। তো সেই রিলেটেড যদি একটু স্টোরি অথবা মেমোরিজ বলতেন আমাদেরকে। অ্যাকচুয়ালি অ্যাকোস্টিকের পর আমি অ্যাকোস্টিক তো কিনেছি অনেক আগে, কিন্তু পরে থাকতো বা প্র্যাকটিস করা হতো না। এই যে অন এন্ড অফ 15-20 ডেজ পর ধরতেছি, এরপর হচ্ছে আবার ধরা হচ্ছে না। তারপরে ইলেকট্রিকে মুভ করেছিলাম 2014 এর দিকে, অ্যান্ড যখন আমি ওই যে মেটাল শোনা শুরু করলাম তখন থেকেই বেসিক্যালি আমি মানে অ্যাকোস্টিকে তো এগুলো কভার করা অনেক টাফ, তো আই শিফটেড টুয়ার্ডস ইলেকট্রিক গিটার। আমার ফার্স্ট ইলেকট্রিক গিটার ছিল আইবানেজ জিআইও, ওটা আমার নানা আমাকে দিয়েছিলেন। তো ওটাতেই হচ্ছে আমি টুকটাক প্র্যাকটিস করতাম। আমি ফার্স্টেই ল্যাম্ব অফ গড বলবো না, আমি ফার্স্টে বলবো আমি গ্রিন ডে কভার করার ট্রাই করেছি, গ্রিন ডে, লিঙ্কিং পার্ক। দেন আমি আস্তে আস্তে আপগ্রেড করার ট্রাই করেছি আর কি। ওকে আপু, থ্যাংক ইউ। তো শুনে খুবই ভালো লাগলো যে আসলে নিজের গিটারের যদি একটা ইন্সপিরেশন থাকে তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তো একই সাথে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার যে এই রাইস নামক অ্যালবামটি, সেটা অবশ্যই 2-1 দিনের ফল না, অবশ্যই একটা গ্রাজুয়াল প্রসেস, অনেক হার্ড টু একটা ওয়ার্ক। ইয়ার্স 2 years, yes. It took me 2 years to record this album. 2 ইয়ার্স ইজ ভেরি হিউজ টাইম, আই শুড সে। তো অবশ্যই অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে। তো এই শ্রমের যখন ফলটা আপনি দেখলেন, যে
আপনার এই অ্যালবামটি, রাইস নামের অ্যালবামটি তো সব জায়গায় অনেক বেশি সাড়া পাচ্ছে, অনেক রেসপন্স পাচ্ছে। তো সেই সময় আপনার অনুভূতিটা কেমন ছিল, অথবা আপনি কিরকম ফিল করেছেন? অ্যাকচুয়ালি ইট ফিলস রিয়েলি গুড যখন মানুষ আমার গান দিয়ে ইন্সপায়ার্ড হয়। আমার কথাতে বা আমার গানে, আমার লিরিক্সে কেউ যদি ইন্সপায়ার্ড হয়, আই রিয়েলি লাভ ইট। অ্যান্ড আমি যেটা বলবো যে এখনকার সবকিছু ডিজিটালাইজড হয়ে যাওয়ার কারণে এখন গান কম শুনে মানুষ মিউজিক ভিডিও আমাদের বেশি দেখা হয়, সিন্স ইউটিউবে সবকিছু পাওয়া যায় এখন। উই ডোন্ট বাই সিডিজ এনিমোর। সো আমি ট্রাই করছি যে সব কয়টা গানেরই মিউজিক ভিডিও করার জন্য। এখন যেহেতু স্পন্সর পেতে আমার প্রবলেম হয়, সো আমি ট্রাই করি আর কি যে যতটুকু সুন্দর করে করা যায় কমের মধ্যে বা ছিমছাম করে সুন্দর করে করা যায়, ওটা আমি ট্রাই করছি আর কি, যে মিউজিক ভিডিওটা প্রত্যেকটা গানের জন্য রাখার। কারণ নাইলে ইটস ভেরি হার্ড টু রিচ দ্য ভিউয়ার্স, বিকজ অডিও Yes. তেমন একটা শোনা হয় না এখন মানুষের। মেইন কন্টেন্ট থেকে অ্যাকচুয়ালি ভিডিওতে, সত্যি কথা বলতে গেলে। তো আপু আমার সেম কোশ্চেন এই জায়গাতেও, যে এই যে রাইজ নামক অ্যালবামটি এটা রিলিজ হয়েছে, তো এর পেছনে আপনার মতে, আপনার পরে ক্রেডিটটা কার, আর সব থেকে বেশি সাপোর্ট, ইন্সপিরেশন, মোটিভেশন, হোয়াট এভার ইউ সে, ফ্রম হোম ইউ গেট? Financial support আমার নানা, he paid 50% of the album recording bills, and rest 50% আমি হচ্ছে টিউশনি করেছি, and then I saved my money. অনেক কষ্ট করতে হয়েছে, and since it was my first album, অনেক টাকা লেগেছে এটাতে। I didn't know যে আমি কিসের পর কি করব বা কোথায় গিয়ে রেকর্ড করব। সো আমার আর অনেক ধরনের মিসলিডিং মানুষের কাছেও আমার মানে I had to go. সো ওখানেও অনেক টাইম এন্ড অনেক টাকা নষ্ট হয়েছে। সো এটার জন্য আর কি আমার পরে আমি অবভিয়াসলি বলবো যে আমার নানা আমাকে সাপোর্ট করেছে ফিনান্সিয়ালি। এন্ড মোটিভেশনাল যে ইয়াটা আমি ট্রাই করেছি অলওয়েজ সেলফ মোটিভেটেড থাকার, বিকজ আই নিউ যে আমার ফ্যামিলিতে তো কেউ মিউজিশিয়ান নাই। এন্ড এই জিনিসটা আমার স্ট্রাগল বা আমি কি চাই এগুলো আমাকে বুঝতে হবে। আই হ্যাভ টু কিপ মাই সেলফ মোটিভেটেড থ্রু আউট মাই জার্নি। জি আপু, অবশ্যই। নিজেকে যদি মোটিভেট করতে পারি আমরা, তার মানে আমরা সবকিছুই করতে পারি। তো এখন একটা কোশ্চেন চলে যাচ্ছি। আদিব মুন্তাসির নামে একজন কোশ্চেন করেছে যে, আপু, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ট্রেন ব্রেক আপু? So about them hitting the biggest stage alongside some of the greatest bands in the world. So yeah, people should. ট্রেন রেক, হ্যাঁ অফকোর্স ট্রেন রেককে আমি অনেক আগে থেকেই চিনি এন্ড ফলো করি তাদেরকে। দে আর লাইক অ্যাবসলিউটলি অ্যামেজিং। বাট আমার খুব কষ্ট লাগে যখন দেখি যে এরকম ট্যালেন্টেড ব্যান্ডস গুলো আমাদের দেশে রেকগনিশন পাওয়ার আগে তারা বাইরে রেকগনিশন পাচ্ছে। বাট আমাদের দেশে তাদের কোনো রেকগনিশন এর আগ পর্যন্ত ছিল না, যে ওয়াকেনের মতো একটা স্টেজে গিয়ে তারা বাজিয়ে আসলো। বাট আমাদের দেশে কয়টা মানুষ ট্রেন রেককে চিনতো? সো আমার আমার আই এম ভেরি স্যাড অ্যাবাউট দিস, যে আমাদের দেশের ট্যালেন্ট আমাদের দেশে আরো বেশি অ্যাপ্রিসিয়েশন পাওয়া কিন্তু উচিত। এন্ড অফকোর্স আমি ট্রেন রেকের অনেক বড় ফ্যান। আই লাভ দেয়ার প্লেইং, এবং ইচ এন্ড এভরি মেম্বার তারা দে আর লাইক সুপার সুপার অ্যামেজিং। ওকে আপু, থ্যাংক ইউ। শুনে খুবই ভালো লাগলো যে ট্রেন ব্রেকের মতো একটা ব্যান্ড, যেটাকে বাংলাদেশ মানে বলতে গেলে অনেকেই চিনতো না, সত্যি কথা যদি ফ্র্যাঙ্কলি বলা যায়। তো সেই ব্যান্ডটি বিদেশে গিয়ে অনেক প্রস্পার করেছে, তো সেই শুনে অবশ্যই ভালো লাগার কথা, এবং একই সাথে আপনারও ভালো লাগছে এই শুনে আমাদের খুব ভালো লাগছে। এন্ড আই হোপ আদিব মুন্তাসির ভাই, ইউ হ্যাভ গট ইউর আনসার। থ্যাংক ইউ। ওকে, সো আপু, বলতে বলতে অনেক কথাই বলেছি। সো ওকে, আদিব মুন্তাসির ভাইয়া লিখেছেন যে, ইয়েস, দেয়ার আর সো মেনি আন্ডাররেটেড ব্যান্ডস which deserve so much appreciation. ইয়েস, 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 আই এগ্রি। ওকে, সো আদিব মুন্তাসির ভাই আবার কোশ্চেন করেছেন, তিনি লিখেছেন যে, হোয়াটস ইউর ফেভারিট ব্যান্ড ইন বাংলাদেশ? আচ্ছা, ব্যান্ডটা এখন নাই, আগে ছিল। ভাইব, ভাইব পুরা ফুল প্যাকড একটা ব্যান্ড লেগেছিল আমার কাছে। দ্য ভোকাল, গিটারিস্ট, ড্রামার, বেসিস্ট, এভরিথিং। ওকে আপু, ভাইব। থ্যাংক ইউ। ওকে, সো বিপন শর্মা নামে একজন কোশ্চেন করেছেন, তো তিনি লিখেছেন যে, আপু, আপনি এভরিডে গিটার কতক্ষণ ধরে প্র্যাকটিস করেন? That's a good আচ্ছা, টু বি question. অনেস্ট ইদানিং আমার হচ্ছে একটু কম প্র্যাকটিস হচ্ছে। যে মানে আমি ট্রাই করি, তারপরেও রেগুলারিটিটা মেনটেন করার জন্য অ্যাটলিস্ট 15 to 20 মিনিটস। অ্যান্ড আমি মাঝে মধ্যে একটু বেশি প্র্যাকটিস করি, আবার মাঝে মধ্যে একটু কম, বাট আই ট্রাই যে প্রতিদিন আমি কিছু না কিছু অল্প 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 করে প্লে করার জন্য, জাস্ট টু স্টে ইন প্র্যাকটিস আর কি। জি, অবশ্যই। থ্যাংক ইউ আপু আপনার এই আনসারটির জন্য। তো বলতে বলতে, আচ্ছা, তো দীপক শর্মা নামে একজন আবার কোশ্চেন করেছেন উনি, যে, হু ইজ ইউর ফেভারিট ব্যান্ড?
আচ্ছা, What is your ব্যান্ড favorite band? ফেভারিট হচ্ছে ল্যাম্ব অফ গড, অবভিয়াসলি আমার ফেভারিট, এনিওয়ান ক্যান টেল দ্যাট, কারণ ওদের সব মানে ওদের গানই আমার ম্যাক্সিমাম কভার করা হয়। তারপরে কিল সুইচ এঙ্গেজ আছে, তারপর বুলেট ফর মাই ভ্যালেন্টাইন, আর্চ এনিমি, তারা ফেভারিট। থ্যাংক ইউ। তো তার মানে বোঝা যাচ্ছে যে আপনি আই মিন একটু ফরেন ব্যান্ডের একটু বেশি ফ্যান অবভিয়াসলি। হুম হুম জি, দ্যাটস ভেরি গুড টু নো। তো একই সাথে আমি এখন একটু টপিকটা চেঞ্জ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি বলছেন যে আপনার এদিকে এই গিটার বাজানোর দিকে প্যাশনটা অনেক বেশি, দ্যাট মিনস আপনি হুম হুম এটাকে প্রফেশন হিসেবেও চালিয়ে নিতে চান। তো এরকম তো অনেক টাইমে অনেকে মানুষের থাকে যে আমি কোনো একটা কাজ করছি, তো এর মাঝখানে হঠাৎ করে একটা ফ্রাস্ট্রেটেড একটা ভাব আসে, অথবা একটু নিজেকে ছোট মনে হয়, অথবা আমরা হুম একটু হুম ডিমোটিভেটেড হয়ে যাই, ডিমোরালাইজড হয়ে যাই। তো এরকম হুম কি কোনো দিন হয়েছে অথবা কোনো ঘটনা ঘটেছে আমাদের মানে আপনার সাথে, যদি আমাদেরকে একটু বলতেন এই বিষয়ে। ডিমোটিভেটেড তো অবভিয়াসলি হই, সিন্স আমার আই গট আ লট অফ হেটার্স। অনেক সেক্সিস্ট কমেন্ট আমাকে এখন পর্যন্ত ফেস করতে হয়। এন্ড আই গেট জাজমেন্টস ফ্রম পিপল যারা হচ্ছে মানে না বুঝে কথা বলছে। যে আমাকে কেউ যদি একটা গঠনমূলক কোনো একটা ক্রিটিসাইজ করে, অবভিয়াসলি আই উইল ট্রাই টু অ্যামেন্ড মাই হোয়াট আই হ্যাভ ডান রং। বাট কিছু মানুষ আছে যে ওগুলা কোনো বেসলেস বেসলেস কথা বলে, ডিমোটিভেটেড তো হই, মনে হয় যে এত কষ্ট করে ফ্যামিলির এগেনস্টে গিয়ে পড়াশোনা নষ্ট করে এত কিছু করে মিউজিকটা করছি বা এত কষ্ট করে প্র্যাকটিস করছি, রেকর্ড করছি, এত টাকা ঢালছি, কিন্তু তারপরেও যখন মানুষজন নেগেটিভ কমেন্ট করে প্রচন্ড কষ্ট লাগে। যে একটা জিনিস বানানো কিন্তু খুবই টাফ, এটা ভাঙা কিন্তু কোনো ব্যাপার না। একটা জিনিস, একটা আর্ট ওয়ার্ক করেন আপনি, একটা ড্রয়িং করেন বা একটা গান লেখেন, এটার পিছনে কিন্তু অনেক শ্রম, কিন্তু ওই জিনিসটা ক্রিটিসাইজ করা যায় কিন্তু ঠিক 1 সেকেন্ডের মধ্যে। তারপর হচ্ছে এই যে স্পন্সরের অভাব, মাঝে মধ্যে মনে হয় যে কিসের জন্য কি করছি। স্পন্সর, আমি একটা হার্ট এন্ড সোল দিয়ে একটা জিনিস ট্রাই করছি করার, স্পন্সর পাচ্ছি না বা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ছি। যদিও বা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি দেয়ার ওয়েল অফ, আলহামদুলিল্লাহ, বাট সিন্স আই সেইড আমার মানে এই ক্ষেত্রে আমার ফিনান্সিয়াল সাপোর্টটা নাই। সো এটার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়, এন্ড কোয়াইট অফেন আমার মনে হয় যে আই শুড কুইট, বাট তারপরেও মানে আই ট্রাই টু কিপ গোয়িং। আই শুড নট কুইট বিকজ ইফ আই ডিড, আমি যদি কুইট করা হতো আমি আমি অনেক আগেই কুইট করে ফেলতাম। এটাই। জি আপু, থ্যাংক ইউ। তো সত্যি কথা বলতে গেলে কি, যে নিজের মাঝখানে একটা ইচ্ছা থাকতে হয়। তো সেই ইচ্ছার মাধ্যমে আমরা যে কোনো কিছু সম্ভব করতে পারি, সত্যি কথা বলতে গেলে। কারণ যে কোনো টাইমে আমরা যে কোনো ক্রিয়েটিভ কাজ করতে গেলে ডিমোরালাইজ হওয়াটা স্বাভাবিক, বাট আমাদের হাল ছাড়লে হবে না, অবশ্যই সেটাকে ধরে রাখতে হুম হুম। হবে। তো থ্যাংক ইউ আপু। তো আম, আপনার একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যে এই যে গিটার ক্যারিয়ার লাইফটা যতটুকু পাস হয়েছে, তো এর মাঝখানে হঠাৎই কোনো ধরনের প্রবলেম হয়েছিল, অথবা কোনো ধরনের প্রবলেম ফেস করেছেন আপনি, লাইক কোনো অ্যাক্সিডেন্ট অর এনিথিং দ্যাট ও ইউ রিগ্রেট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট অ্যাজ ইন আই গট ভেরি সিক ব্যাক ইন 2016। তো লাইক ভেরি ভেরি সিক। পরে হচ্ছে অনেক ডাক্তার দেখানোর পরে হচ্ছে বলেছিল যে আমার আই ওয়াজ ডায়াগনোজড উইথ স্কিজোফ্রেনিয়া, এন্ড আমার ক্রনিক ডিপ্রেশন ছিল, এন্ড আমি 3বার সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলাম। সো ওটার জন্য আর কি 2016 ওয়াজ হেল ফর মি। এন্ড আমার হচ্ছে পড়াশোনায় গ্যাপ পড়ে গেছে, মিউজিকে গ্যাপ পড়ে গেছে, পরে দিয়ে আর কি সব চেঞ্জ হয়ে গেল, লাইফের যত প্ল্যানিং প্রোগ্রামিং সব সব অল্টার হয়ে গেছে। তো শুনে অবশ্যই খারাপ লাগার কথা, বাট আপনি স্টিল এই পজিশনটাতে আছেন, এই শুনে খুবই ভালো লাগে। একই সাথে আফসানা বাসার মারিয়া তিনি লিখেছেন যে ইউ আর সাচ এন ইন্সপিরেশন ফর অল অফ আস। তো আসলে সত্য কথা আপু। তো আপনি আসলে আমাদের সবার জন্য একটা ইন্সপিরেশন। তো এই যে আপনি বলেন যে 2016-এ একটা বড়সড় ট্র্যাজেডি হয়েছিল, কাইন্ড অফ আপনার যে ক্রনিক ডিপ্রেশন, তো তারপরে আপনি লাইফটা স্টার্ট করেছেন আবার নতুন ভাবে আর কি। তো সেই ক্ষেত্রে নিজেকে কিভাবে মোটিভেট করেছেন, অথবা নিজেকে কিভাবে ইন্সপায়ার করেছেন যে না, আমাকে চলতে হবে, গিটারটা ছাড়লে চলবে না? আমি ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি রিলিজিয়াসলি নিজেকে মোটিভেটেড ট্রাই ট্রাই করতাম, রিলিজিয়াসলি আর কি মোটিভেটেড রাখার। এন্ড দেন মিউজিক আমি 1 বছরের মতো গ্যাপ পড়ে গেছে। তারপর হচ্ছে আমার আব্বুই আমাকে, মানে এটা একটা মিরাকল যদিও, যে হি নেভার সাপোর্টেড মি ইন মাই মিউজিক, কিন্তু সে যখন দেখছে যে আমি অসুস্থ হয়ে মানে আমি গিটার বাজানো পর্যন্ত বন্ধ করে দিয়েছি, তখন সে নিজে থেকে বলতো, মা এই গানটা প্লে করো তো, এই গানটা প্লে করো তো। মানে হি ওয়ান্টেড মি টু গেট ব্যাক অন ট্র্যাক এগেন। ওকে, তো তো আবার তার মানে, আবার স্টার্ট করি আমি। জি তার মানে হচ্ছে যে এই যে আপনি মোটিভেটেড হয়েছেন, তার পেছনে আঙ্কেলেরও যথেষ্ট
একটা ইম্পর্টেন্ট প্লে রোল করেছেন আঙ্কেল, সত্যি কথা বলতে গেলে, কজ অনেক হি মাইট ডিপ্রেশনের নট মধ্যে। হ্যাভ সাপোর্টেড প্রথম দিকে, বাট মানে ইটস এ মিরাকল যে সে পরে দেখেছে যে অ্যাকচুয়ালি মেবি এটাতেই আমার হ্যাপিনেস, মেবি এটাতে আমার হ্যাপিনেস। আমি জানি না এখনো, মানে সে এখনো রাজি না যে এই জিনিসটাকে আমি ক্যারিয়ার হিসেবে নেই বা হচ্ছে এত সিরিয়াসলি নেই। সিন্স আমি ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমার আব্বুর স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কিন্তু আমি ওই দিকগুলোতে তো আর যাইনি। যে কারণেই হোক, আমার জেদের কারণে হোক বা আমার প্রেফারেন্স গুলাকে আমি প্রায়োরিটি দিয়েছি এজন্য হোক, তো ওই জিনিসটা হয়নি। হয়তো বাবু এটার জন্য আমার উপরে রাগ বা হচ্ছে মিউজিকটাকে সাপোর্ট করছে না এখন, বাট আই বিলিভ যে ভেরি সুন হি উইল, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু। তো তারপরেও শুনে ভালো লাগলো যে আঙ্কেল সাপোর্ট করে, হয়তো বা সাপোর্ট করেনি, বাট একই সাথে আপনাকে মোটিভেট করার ট্রাই করেছেন। তো অবশ্যই এটা একটা খুবই খুশির একটা কথা। একই সাথে, তো আপু এখন দীপন শর্মা নামে একজন কোশ্চেন করেছে যে আপু গিটার নিয়ে আপনার স্বপ্ন কত দূর, এবং ফিউচারে আপনার গিটার নিয়ে কি চিন্তা ভাবনা আছে? দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন। আমি এই কোয়েশ্চেনটাই করতাম সত্যি কথা বলতে গেলে। তো আপু আপনি যদি একটু ডিসক্রিপটিভলি বলতেন। ড্রিমস তো অনেক বড়, ড্রিমস এর তো অভাব নাই, কিন্তু দেখা যাক আল্লাহ কপালে কতটুকু কি রেখেছে। আমরা তো কত কিছুই প্ল্যান করি, কয়টা হয়, তাই না? জি লেটস সি। জি। তো তারপরে হচ্ছে যেহেতু আমরা একটা গোল সেট করে রাখি, তো আপনার ক্ষেত্রে যেহেতু সেম, যে আপনার একটা গোল অবশ্যই আছে, তো আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে আপু ফিউচারে আপনার নিজেকে কি হিসেবে দেখার ইচ্ছা, ফ্র্যাঙ্কলি বলতে গেলে? আচ্ছা, নিজেকে কি হিসেবে দেখার ইচ্ছা? জি জি। I want to be a good human being and I want to be a good example. সেটা হচ্ছে গুড এক্সাম্পল। আমি বলবো না যে মোরালি বা সব দিক দিয়ে পারফেক্ট, এমন কিন্তু না। বাট আমি যে মানে স্কিজোফ্রেনিয়া বলেন বা হচ্ছে ক্রনিক ডিপ্রেশন বলেন, অনেক মানুষই কিন্তু এগুলা থেকে সুইসাইড করে ফেলে বা হচ্ছে ডিমোটিভেটেড হয়ে লাইফে একদম একাকার অবস্থা হয়ে যায়, যে তারা আর কখনো ঘুরে দাঁড়ায় না। আমি এটাই চাই যে আমাকে দেখে কেউ যেন ইন্সপায়ার্ড হয়, একটা মানুষও যদি ইন্সপায়ার্ড হয়, ওটাই আমার অ্যাচিভমেন্ট। দিস ইজ হোয়াট আই বিলিভ এন্ড দিস ইজ ওয়াই আই লিভ। আপু শুনে খুবই ভালো লাগলো, সত্যি কথা বলতে গেলে আমার মন থেকে খুবই ভালো লাগলো যে আপনি একটা গুড এক্সাম্পল হতে চান। অনেকে আমরা আছি যে সত্যি কথা বলতে গেলে যদি আমি ফ্রেন্ডলি বলতে চাই, তাহলে আমি অবশ্যই চাবো যে হ্যাঁ অবশ্যই ভালো একটা কিছু করার। তো এই ক্ষেত্রে আপনার ওয়েস্টটা আমার খুবই ভালো লেগেছে, যে একটা গুড এক্সাম্পল হওয়া। মানুষ অনেক কিছু করতে পারে, অনেক ভালো কিছু করতে পারে, অনেক প্রসপার হতে পারে, বাট গুড এক্সাম্পল হওয়াটা একটু টাফ, অবভিয়াসলি অনেক বেশি টাফ। তো সেটা শুনে অবশ্যই খুব ভালো লাগলো, থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আপু। ট্যালেন্টেড মানুষের আমাদের দেশেও অভাব নাই, এই পৃথিবীতেও অভাব নাই। বাট আরেকটা মানুষের স্ট্রাগল দেখে, আরেকটা মানুষের কামব্যাক দেখে যদি আপনার আপনার মধ্যে যদি একটা স্পার্ক ক্রিয়েট হয়, এটাই কিন্তু মানে এটাই আমার মানে দিস ইজ হাউ আই ওয়ান্ট টু মোটিভেট আদার্স। আমাকে দেখে আর একটা একটা ডিপ্রেশনের রোগী বা একটা স্কিজোফ্রেনিয়া যে ফাইট করতেছে, সেও যদি মনে করে যে না, দিস ইজ নট দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আই শুড ট্রাই অ্যাগেন অ্যান্ড মিরেকল হতে টাইম লাগে না, যদি এগুলোতে বিলিভ করে, যদি একটু পজিটিভ ভাবে লাইফটাকে দেখে, এটাই আমার অ্যাচিভমেন্ট আসলে। জি আপু, সত্যি কথা বলতে গেলে আসলে মিরাকেল হতে কোনোদিন টাইম লাগবে না, কারণ আমরা নিজেরা নিজেদের ফিউচারটা জানি না। তো অ্যাজ অলওয়েজ কখন কি হইতে পারে সেটা আমরা বলতে পারবো না। হয়তো ভালো কিছু আমাদের জন্য ওয়েট করতেছে, অথবা একই সাথে খারাপ কিছু ওয়েট করতে পারে, সেটা হচ্ছে পুরোটাই আমাদের অলমাইটি গডের উপর নির্ভর করছে। তো আদিব মুনতাসির ভাইয়া লিখেছিলেন যে ওকে, সো কমেন্টে চলে গেছে। তো আদিব মুনতাসির, না আমার এসেছে। তো আদিব মুনতাসির ভাইয়া লিখেছেন যে ইয়েস, ইউ আর দ্য ডক্টর ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার, ইউ কিউর পিপল উইথ ইউর মিউজিক। ও, তো থ্যাংক ইউ। শুনে শুনে খুবই ভালো লাগলো আসলে। অবশ্যই আদিব মুনতাসির ভাইয়া অবশ্যই আপনার একটা বড়সড় ফ্যান আই থিঙ্ক। তো আমরা আপনাদের সবার, আমরা অবশ্যই আপনার সাথে আছি অ্যাজ এ ফ্যান। তো এইভাবে হচ্ছে মানুষদেরকে আরো বেশি যাতে আপনি মোটিভেট করতে পারেন, কিওর করতে পারেন, তো সেই জায়গায় সবারই একটা অনুরোধ ছিল এবং থাকবে। তো আশা করি আপনি সেটা করবেন। সো আদিব মুতাসির ভাই আবার লিখেছেন যে ডু ইউ রাইট ইউর ওন স্টাফ আপু? ইয়েস, অল অফ ইট। ইয়েস, আই রাইট মাই ওন সংস। ওকে আপু, তো হ্যাঁ এই জিনিসটা খুবই খুবই আশ্চর্যজনক যে হ্যাঁ অবশ্যই নিজে সং ক্রিয়েট করা, নিজে সেটাকে প্লে করা, এবং মেটাল গিটারের দিক দিয়েও নিজের পারদর্শিতা ইয়ে করা। তো সেই জিনিসটা অবশ্যই ভালো, এন্ড আই থিঙ্ক মুতাসির ভাই আপনি আপনার কোশ্চেন আনসারটা পেয়েছেন। তো একই সাথে ওয়াসিদ বাসার নামে একজন কোশ্চেন করেছে যে আপুর আয়রন মেইডেনটা কেমন লাগে?
Well, they're legends. They're legends এক কথায়। And আমি আয়রন মেইডেনের একটা কভার করেছি, দ্য ট্রুপার। You can check it out. ওকে, অবশ্যই। তো একই সাথে একটা কথা বলতে চাচ্ছি যে আম, আমাদের আই মিন যে আপুর যে রাইজ নামে যে অ্যালবামটি আছে, তো সেটির লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, অর্থাৎ লাইভের ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং একই সাথে যে লাইভের পোস্টারটি রয়েছে সেই ডিসক্রিপশনে দেওয়া আছে। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যদি আপনারা এই অ্যালবামটির যে কোনো ধরনের সং শুনতে চান, তো জাস্ট লিংকে ক্লিক করেন, এবং একই সাথে অবশ্যই সবগুলো সং পাবেন, খুবই ভালো ভালো এবং ওয়েল রেটেড সং গুলো আপনাদের লাইফের সাথে হয়তো ম্যাচ করে দিতে পারে। সো ইন দিস কেস দ্যাট রাইজ অ্যালবাম ওয়াজ ভেরি গুড, এবং একই সাথে আই থিঙ্ক ওয়াসিদ বাশার আপনি আপনার নিজের কোশ্চেন আনসারটি পেয়েছেন। তো আপু, বলতে বলতে অনেক কথাই বলে ফেলা হয়েছে, তো এখন একটু ট্রানজিশন না হলে আসলে চলে না। তো হ্যাঁ। এখন সত্যি কথা বলতে গেলে একটা ট্রানজিশন আমাদের অবশ্যই আছে, তো সেটা হচ্ছে স্ক্রিবলস ব্যাটেল নামে একটা রাউন্ড। তো Okay. সেই রাউন্ডের অবশ্যই যে মার্কিং প্রসেশন আছে, তো সেটা আমি বলে দিব আপনাকে। সেটা হচ্ছে যে আমি একটা একটা করে কোয়েশ্চেন করব, কাইন্ড অফ শর্ট কোয়েশ্চেন। তো সেটার আনসার আপনাকে 3 সেকেন্ডের মাঝখানে দিতে হবে। তো আচ্ছা। এখানে যদি আপনি 3 সেকেন্ডের মাঝখানে কোয়েশ্চেনটার আনসার দিতে না পারেন, তাহলে হচ্ছে আপনার 1 পয়েন্ট করে কাটা। হুম। আবার একই সাথে যদি আপনি এর জন্য একটা প্লাস পয়েন্ট, যে আপনি যদি আনসার দেন, আনসার দিলেই হচ্ছে আপনার 1 পয়েন্ট। তো আচ্ছা, আই থিঙ্ক, মানে অ্যান্সারটা সত্যি মিথ্যা এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কি? হ্যাঁ অবশ্যই আপনার ট্রু মাইন্ড থেকে যে আনসারটা আসে, সেই আনসারটা তো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবো ওকে। একসাথে। আপু, তো প্রথমে স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও কয়টি? গুনি নেই। ওকে, সো আই মিন অবশ্যই এটা আসলে একটু ক্রিঞ্জ একটা কোয়েশ্চেন, তো একই সাথে হুম গুণাটাও একটু হয়তো বা মনে নাও থাকতে পারে। তো হুম সেই হুম। ক্ষেত্রে নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি সফট সং প্রিফার করেন আর হার্ড মেটাল? মেটাল। আপু, আপনি কি, আমি আবার আবার কোয়েশ্চেন রিপিট করছি, সেটা হচ্ছে যে হুম হুম। আপনি কি সফট সং প্রিফার করেন আর হার্ড মেটাল সং প্রিফার করেন, কোনটি? আই প্রেফার মেটাল। মেটাল। Obviously, that's very good to know, and that should be, I think, because আপনি obviously metal head এবং metal guitarist, তো সেই অনুযায়ী মেটালটাই হওয়া উচিত। তো এখন যদি বলতে চাই যে আপু, আপনার ফেভারিট ফুড কি? সি ফুড। ওকে, তারপর হচ্ছে ফেভারিট পার্সোনালিটি? মাই গ্র্যান্ডপা। ওকে, দ্যাটস ভেরি গুড টু নো, যে আসলে আপনাকে আপনার নানু, আই মিন নানা খুবই সাপোর্ট করেছেন। তো একই সাথে যদি বলতে চাই ফেভারিট কালার? ব্লু। ওকে, সো এখন একটা কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে যে আপনার মতে হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ ইয়োর লাইফ in 3 words or in a sentence? যেদিন আমি জানতে পেরেছি আই ওয়াজ ফাইনালি কিওরড ফ্রম স্কিজোফ্রেনিয়া। ওকে, আলহামদুলিল্লাহ, এটা শুনে খুবই ভালো লাগলো আসলেই, যে ওয়ান কাইন্ড অফ ট্র্যাজেডি ছিল সেটা আপনার লাইফের জন্য, এবং সেটা আপনি খুবই ভালো মতো রিলেট করতে পেরেছেন। সো একই সাথে যদি আমি আস্ক করতে চাই যে ইউ থিঙ্ক দ্য বিগেস্ট ব্যারিয়ার অফ ইয়ার লাইফ, হোয়াট ইজ দ্যাট? কোয়েশ্চেনটা রিপিট করেন আবার। ওকে, ওকে, সরি সরি আপু, হচ্ছে ইউ থিঙ্ক দ্য বিগেস্ট ব্যারিয়ার অফ ইয়ার লাইফ, সব থেকে বেশি একটা প্রবলেমেটিক যে কোনো একটা পয়েন্ট, সেটা যদি আপনি ডাজ বলেন। ইট হ্যাভ টু বি আ পারসন অর এ থিং? I'm sorry আপু, you're not Does that it clear, have to maybe I be have a some problems in person or a thing or a possession? anything that you think as the barrier of your life, the biggest one. Money. Money. Money আসলে is a barrier বিশেষত স্পন্সরশিপের যে একটা for বিষয় all of আছে। us. For all of us right So, now. Hmm. হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, সেটা সত্যি কথা। তো আপু, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ইন এ সেন্টেন্স এ পর্যন্ত ওরা বেস্ট ওয়ার্ক, আপনি কোনটা প্রিফার করেন? Car best work.
আপনার বেস্ট ওয়ার্ক আপনি কোনটা প্রিফার করেন এই পর্যন্ত করা My own অথবা song অনগোয়িং? Rockstar. My own song Rockstar. ওকে, শুনে খুবই ভালো লাগলো। আসলে নিজের সং তো নিজের একটা ভালো মতো হ্যাপিয়েস্ট মোমেন্ট তো থাকেই, প্লাস একই সাথে অনেক বড় একটা অনেক ইন্সপিরেশন হিসেবে কাজ ইমোশনস, করে যে অনেক আমরা এটা অনেক সবথেকে কিছু, ভালো। অনেক ইমোশনাল ভ্যালু থাকে জিনিসগুলোর। ওকে আপু, থ্যাংক ইউ। তো আপনার জীবনে যে প্রত্যেকটি মোমেন্ট আছে, হোক সেটা ভালো, হোক সেটা একটু দুঃখজনক, তো সেই টাইমটুকুতে আপনি সবসময় কাছে পেয়েছেন, তিনি কে? আমার ছোট বোন। অবশ্যই ছোট বোনকে তো কাছে পেয়েছেন, তো শুনে খুবই ভালো লাগলো যে আসলে একজন তো কাছে লাগে আমাদের সব সময়, যে হাসি হাসি ঠাট্টার মোমেন্টও লাগে, আবার একই সাথে কিছু দুঃখের বিষয় থাকে। সেই টাইমটুকু তো আমাদের একজন না একজনকে তো লাগে কিছু শেয়ার করার জন্য হোক। তো আপু এখন একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে একটা ম্যাজিক ওয়ান্ড অথবা জাদুর কাঠি যেটাকে বলে, এবং আরেক দিকে হচ্ছে টাইম মেশিন। আপনি দুটার মধ্যে যে কোনো একটা একবার ইউজ করতে পারবেন, তো আপনি কোনটা চুজ করবেন? টাইম মেশিন। আচ্ছা, এর আগে হচ্ছে আমি, ওকে আচ্ছা ঠিক আছে আপু, টাইম মেশিনটা চুজ করবেন যেহেতু বলে ফেলেছেন। তো মেইনলি কথাটা ছিল যে আপনি ম্যাজিক ওয়ান দিয়ে যা খুশি তাই করতে পারবেন, এবং টাইম মেশিন দিয়ে আপনি আপনার টাইমটা ট্রাভেল করতে পারবেন। তো যেহেতু আপনি টাইম ট্রাভেল করার জন্য অবভিয়াসলি টাইম মেশিনটা চুজ করেছেন, তো টাইম ট্রাভেলটা কি জন্য করবেন, অথবা আপনি কি হোপ নিয়ে টাইম ট্রাভেল করবেন? যে কারণে আমার এত সিকনেসের শুরু, ওই জিনিসটা গিয়ে আনডান করব, ওই স্পেসিফিক মোমেন্টটা আনডান করব, এটাই। দ্যাটস পারফেক্ট, লিটারেলি আমার জিনিসটা খুবই ভালো লেগেছে যে আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা যাতে, অথবা যে কোনটা ভুল হয়েছে সেটা আনডান করাটা অবভিয়াসলি আমাদের জন্য একটা বড়সড় একটা অপরচুনিটি এট দ্য সেম টাইম। তো দ্যাটস হাউ আমাদের এই ফান সেশনটা এখানে শেষ করছি। তো আপু আপনি খুবই ভালো পারফরমেন্স করেছেন সত্যি কথা বলতে গেলে। জি, এবং একই সাথে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আবার বলতে চাই, সেটা হচ্ছে যে আপুর যে রাইজ অ্যালবামটা রয়েছে সেটার লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, ক্যাপশন বক্সে। তো সেখান থেকে আপনারা জাস্ট ক্লিক করার মাধ্যমেই সেই রাইজ অ্যালবামটি পুরোপুরি পেয়ে যেতে পারেন, এবং গানগুলো অবশ্যই শুনতে পারেন। গানগুলো অবশ্যই খুবই ভালো গান, যেটা আমি প্রিফার করছি পার্সোনালি। তো আপু ফান সেশন তো শেষ হয়ে গেল, বলতে বলতে অনেক কথাই বলা শেষ হয়ে গেছে। তো এখন একটু আসি যে আপনার মিউজিক কোলাবোরেশনের কথার দিকে। তো মিউজিক কোলাবোরেশনটা কি আপনি প্রিফার করেন, অর সোলো অথবা সিঙ্গেল কোনো সং ক্রিয়েট করা ওয়েল, প্রিফার করেন? কোলাবোরেশনে কাজ করলে কি হয় যে অনেক টাইপের মিউজিক সম্পর্কে আইডিয়া হয়, অনেকের প্লেইং থেকে অনেক কিছু শেখা যায়, এন্ড দেন ওদের প্রেফারেন্সেস সম্পর্কে জানা যায়। বাট আই প্রেফার ওয়ার্কিং সোলো, কারণ হচ্ছে টাইমের ফ্লেক্সিবিলিটি আছে, এন্ড দেন ক্রিয়েটিভ একটা ইন্ডিপেন্ডেন্স আছে, যে আমি একটা গান আমার নিজের মতো করে কম্পোজ করতে পারছি, বা আমার নিজের ফ্রি টাইম অনুযায়ী করতে পারছি, সো নো প্রেশার। সোলো সোলো কাজ করাটা আমার কাছে অনেক বেশি কনভেনিয়েন্ট মনে হয়। ওকে, থ্যাংক ইউ আপু। তো এখন যদি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একদম রিসেন্টলি আপনি একটা কোলাবোরেশনে গিয়েছেন, যদি আমি খুব ভুল না হয় তাহলে তিনি হচ্ছেন যে ইতালির ডেভিড লো শোর্দো নামে একজন, হুম যিনি হুম হুম। হচ্ছেন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট ফাস্টেস্ট গিটারিস্ট, গিটারিস্ট। হুম। যে গিটারিস্ট নামে পরিচিত। তো তার পেছনে যদি গল্পটা বলতেন। আচ্ছা, সে ফাস্টেস্ট গিটারিস্ট, এন্ড তার এই রেকর্ডটা এখন পর্যন্ত গুগলে আপডেট করা হয়নি, বিকজ এটা খুব রিসেন্টলি সে রেকর্ডটা করেছে। এন্ড দেন অ্যালিস কুপার, তারপর ড্রিম থিয়েটারের কিবোর্ডিস্ট, তাকে কংগ্রাচুলেট করেছে। এন্ড রিসেন্টলি সে আর্চ এনিমির গিটারিস্টের সাথেও হচ্ছে কোলাবোরেশন করেছে। এন্ড আমি দেখেছি যে সে স্টিভ ভাই, তারপরে হচ্ছে আরো অনেক লেজেন্ডারি গিটারিস্টদের সাথে একসাথে পারফর্ম করেছে, এন্ড হি ইজ অনলি 21। সো আমাদের কোলাবোরেশন নিয়েও অনেকে অনেকে কথা বলেছে যে সে কি আমাকে নক করেছে নাকি, বা আমি কিসের জন্য, মানে কিভাবে তার সাথে কোলাব করলাম। বাট এটা জিনিসটা আশ্চর্য হলেও সত্য যে হি ইজ দ্য ওয়ান হু নকড মি ফর দিস কোলাব। হ্যাঁ, আমি তো কখনো, মানে আই নেভার এইমড ফর এনি কোলাবোরেশন, ইট ওয়াজ মাই ফার্স্ট। সো সে র্যান্ডমলি আমাকে ফেসবুকে আমার পেজে ফার্স্টে আমাকে নক করেছে, এন্ড দেন আমার প্রোফাইলে নক করে বলেছে যে মানে সে একটা এরকম কোলাব করতে চায়, এন্ড দেন উই বিকেম গুড ফ্রেন্ডস, এন্ড দেন উই ওয়ার্ক টুগেদার, and হ্যাঁ, it came out good, I guess. তো শুনে খুবই ভালো লাগলো। তো একই সাথে হচ্ছে সাবরিনা সাইমন মিহিয়া সে লিখেছে যে রাইজ। তো রাইজ অবভিয়াসলি একটা ভালো অ্যালবাম, আই শুড সে পার্সোনালি। তো এবং সে লিখেছে যে সো মাচ ক্রিয়েটিভিটি। Oh, তো তো
তো অবশ্যই সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গান অবশ্যই শুনবো ফিউচারে, সেটাও আমরা আশা করতে পারছি। তো একই সাথে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে আপু, আপনি ফিউচারে কোলাবোরেশনের মানে কিভাবে করবেন, অথবা বাংলাদেশি অথবা ফরেন কোলাবোরেশন কোনটা বেশি প্রিফার করেন আপনি? I'm open to all sort of collaborations. এটা যদি মানে আমার জনরাতে হোক না হোক, if I like the person's playing, obviously আমি তার সাথে কোলাব করব। It doesn't matter যে আমাদের দেশের কিনা and outsiders কিনা। I'm open to all sort of collaborations. দ্যাটস ভেরি গুড টু নো যে হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি বাংলাদেশে রয়েছেন, তো সেই অনুযায়ী বাংলাদেশটা অবভিয়াসলি প্রিফারেবল, এন্ড এট দ্য সেম টাইম হুম ফরেন কোলাবোরেশন তো অবশ্যই একটা বিগ অপরচুনিটি আপনার জন্য বলা হুম যায় হুম কেন। তো এসব কথা শুনে অবশ্যই ভালো লাগলো এবং বিস্তারিতভাবে অনেক কিছু জানতে পারলাম আপুর এই বাংলাদেশের ফার্স্ট ফিমেল মেলো গিটারিস্ট হওয়ার পিছনের যে কারণ। তো এখন আপু আমি একটু আলাদা টপিকে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আছি যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পছন্দ করে, হোক সেটা গিটার প্লেইং, হোক সেটা গান গাওয়া, হোক সেটা পাবলিক স্পিকিং, হোক সেটা কোনো ভিডিও কন্টেন্ট ক্রিয়েটিং, এনিথিং, কিংবা ফানি ভিডিও হোক, সবকিছুই হোক। তো সেই ক্ষেত্রে আমাদের যখন করতে চাই, সেটার মধ্যে আমাদের অনেক ধরনের নার্ভাসনেস ফিলটা আসে, যেটা হয়তো বা আপনার ক্ষেত্রে এসেছিল, হুম হুম যে প্রথম প্রথম কোনো কাজ করতে গেলে অবশ্যই একটা নার্ভাসনেস ফিল আসে। তো সেটা আপনি হুম কিভাবে হুম। কোপ আপ করেছিলেন, অথবা সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করেছিলেন, সেটা যদি আমাদের সবাইকে বলতেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নার্ভাস হওয়া কিন্তু ইটস এ গুড সাইন। নার্ভাস হচ্ছি তার মানে আমি কাজটাকে ইম্পর্টেন্স দিচ্ছি। এন্ড আমি আমার লাইফে যতগুলা লাইভ করি না কেন বা শোজ করি না কেন বা রেকর্ড করি না কেন, আমার মনে হয় আমি এটা ফার্স্ট টাইম করছি। এবং হ্যাঁ, এটার জন্য আই ট্রাই টু মেক দিস পারফেক্ট। সো নার্ভাসনেস ইজ নট এ ব্যাড থিং। হ্যাঁ, মানে ওভার প্যানিকড হওয়ার কিছু নাই, কিন্তু নার্ভাস হওয়া ইজ এ গুড থিং। ওভার কনফিডেন্ট হয়ে যেরকম মানুষ ভুল করে, ওভার প্যানিকড হয়েও ভুল করে। সো a bit of nervousness is good, কারণ হচ্ছে সিনসিয়ারিটি থাকে কাজের মধ্যে। সো আই শুডন্ট সে যে আমি এখন পর্যন্ত নার্ভাসনেসটা কাটিয়ে উঠতে পেরেছি। আমার এখন পর্যন্ত প্রত্যেকটা রেকর্ডিং আমার মনে হয় লাইফের ফার্স্ট রেকর্ডিং, প্রত্যেকটা শো মনে হয়, ইভেন এই যে আজকের শো, এটাও আমার কাছে মনে হচ্ছিল এটা আমার লাইফের ফার্স্ট লাইভ। সো জিনিসগুলা কাজগুলাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এন্ড সিরিয়াসলি নেওয়ার জন্য আই গেস একটু নার্ভাসনেস দরকার আছে। সো ইটস নট এ ব্যাড থিং। ওকে, দ্যাটস ভেরি গুড টু নো। আসলে সত্যি কথা বলতে গেলে যে আমরা অনেকে নার্ভাস হই, সেটা আসলে একটা গুড সাইন যে অবভিয়াসলি ভালো একটা কিছু করবো, এই জন্য আমাদের নার্ভাসনেসটা আসে সত্যি কথা বলতে গেলে। তো দীপন শর্মা নামে একজন কোশ্চেন করেছেন, যে তিনি আবার লিখেছেন যে আপু, গিটার বাজাতে বাজাতে কি কখনো মনে হয়েছে যে থাক, আর না, একটু কিছু ট্রাই করি, অন্য কিছু ট্রাই করি, এরকম কি কখনো মনে হয়েছে আপু? মানে সত্যি কি কথা বলতে। রেগুলার প্র্যাকটিসের মধ্যে? অবভিয়াসলি হ্যাঁ, আমি আমি ব্রেক নেই, আই টেক ব্রেকস। আমি খাওয়া দাওয়া করি, আই গো আউট উইথ মাই ফ্রেন্ডস এন্ড আমি মানে বাইরে ঘুরে বেড়াতে, শপিং করতে অনেক পছন্দ করি। বাট পার্মানেন্টলি অন্য অন্য কিছু ট্রাই করতে আমার কখনোই ইচ্ছা হয়নি। তো দ্যাটস ভেরি গুড টু নো, এন্ড আই থিঙ্ক দীপন শর্মা, আপনি হচ্ছে আপনার কোয়েশ্চেন আনসারটিও পেয়েছেন একই সাথে। তো আবার দীপক শর্মা লিখেছেন যে আপু, আমি হ্যালোইন গিটারে আপনার সাথে কোলাবরেট করতে চাই। তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, তো অলরেডি হচ্ছে আমাদের মাঝখানে অনেক ধরনের প্রপোজাল এসে পড়েছে যে অনেকে কোলাবোরেশনে যেতে চাচ্ছে। তো ইন দ্যাট কেস আপু, আমি আবারও সেই বিষয়টাতে এসে পড়ছি, যে আমাদের যে এই ক্রিয়েটিভিটির ওয়ার্কটা শো করা, সোশ্যাল মিডিয়া হোক, ইউটিউব হোক, যে কোনো কিছুতে হোক, লাইক আমি স্পিকিং করছি, আমি গান গাচ্ছি, আমি গিটার প্লে করছি, যে কোনো কিছু করছি, তো সেরকম টাইমে ভালো কয়েকটা অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন আমরা সকলেই ফেস করি অবশ্যই। বাট একই সাথে আমরা অনেক ধরনের সাইবার বুলিং কিংবা সোশ্যাল যে বুলিংটা আছে বিষয়টা, সেটা হুম আমরা ফেস হুম। করি। তো কম বেশি সবাই ফেস করে এই বিষয়টা। তো সেই ক্ষেত্রে এখান থেকে আহ ভেঙে না পড়ে, রাদার বিং মোটিভেটেড, কিভাবে মোটিভেট করা যায় নিজেকে এইসব হুম। সোশ্যাল বুলিং এর মাধ্যমে, সেটা যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, এখন আমি বলবো যে আম, সাকিব আল হাসানের একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বউকে নিয়ে মানুষ এসব কমেন্ট করে, আপনার আপনার কেমন লাগে, আপনার কি এগুলাতে কোনো মানে প্রবলেম হয় না? তো সাকিব আল হাসানের যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে, দেখিই না, ওরকম দেখার দরকার নেই, আমিও দেখি না, কারণ আমি দেখলেই আমার কষ্ট লাগবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আই আই ডোন্ট চেক দ্য কমেন্টস, নট এনিমোর। ওকে আপু, থ্যাংক ইউ। আসলে সত্যি কথা বলতে গেলে কি, যে আমরা বিষয়টা শুনি কিংবা দেখি যখন, যে আমরা বিভিন্ন ধরনের বোলিং এর শিকার হচ্ছি, সেই টাইমটাতে আমরা
যেভাবে ভেঙে পড়ি রাদার দেন সেই জিনিসটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমাদের আরো ভালো কিছু করার অ্যাবিলিটি থাকে, এবং সেই জিনিসটা অবশ্যই করা উচিত আই থিঙ্ক। তো আপু হ্যাঁ, অনেক এন্ড কথাই হেটার্স হেটার্স অবশ্যই দরকার আছে, কারণ আমি বলবো যে আমার এত দূর আসার পিছনে, এত দূর বলতে কত দূর কম্পারেটিভলি আমি জানি না, বাট আমার আমার জন্য এটা মানে অনেক দূর পর্যন্ত আসা নিজে নিজে। তো যারা আমাকে বুলি করেছে এবং তাদেরকে রং প্রমাণ করার জন্য কিন্তু আমি আরো অনেক ডেভেলপ করেছি বা করছি এখন পর্যন্ত, জাস্ট বিকজ মানে আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে না, এটা আমি পারবো, এন্ড ইউল সি। সো এই জেদটা ভিতরে রাখা ভালো, জেদ কিন্তু দরকার আছে লাইফে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং, তাহলে এই যে যারা বলবে যে না এটা তোমার দ্বারা হবে না, আই রাইট দেম ডাউন অ্যাকচুয়ালি। আমার একটা মানে আমি আমার ওয়ালের মধ্যে পোস্টার বানায় লিখে রাখি যে আমাকে কোন ডেটে কে কোন খারাপ কথাটা বলেছে। মানে এখন অতটা করা হয় না, বাট শুরুর দিকে যারা খুব অফেন্সিভ কথা বলতো যে এটা সম্ভব না ওটা সম্ভব না, আমি একদম ডেট দিয়ে লিখে রাখতাম। পরে হচ্ছে যেদিন আমি ওই কাজটা করতাম, আমি তো তাকে ওটা সেন্ড করে আমি বলতাম যে এই ডেটে তুমি আমাকে এই কথাটা বলেছিলে, এখন নাও এটার রেজাল্ট। ওকে, খুব স্যাটিসফাইং। দ্যাটস এ ভেরি গুড থিং আই শুড সে। যে আসলে এটা যদি আমরা একটা মোটিভেশন হিসেবে কাজ 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 করতে পারি, কাজ করাতে পারি, যে লাইক যে কেউ আমাকে যে কোনো কিছু বললো সেটাকে আমি করেই ছাড়বো। তো দ্যাটস এ হুম ভেরি হিউজ ইন্সপিরেশন। এবং একই সাথে জাইমা জানা তো লিখেছে যে ওয়ান্ডারফুল থট আপু, উই শুড অ্যাভয়েড। যে আসলে সত্যি হুম কথা, হুম। যে আমাদের দেশের যত ধরনের বোলিং আছে সেগুলো অ্যাভয়েড করাই উচিত। তো আপু এখন একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশের ফার্স্ট ফিমেল মেল গিটারিস্ট। তো এই জিনিসটা আপনার লাইফে অথবা আপনার কাছে কতটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, সেটা যদি আমাদের সঙ্গে একটু বলতেন। বিইং দ্য ফার্স্ট, অফকোর্স ইটস এন অনার। মানে আমি যতদূর জানতাম যে আমার আগেও অনেকে ছিল, বা আমি দেখি নাই, বাট হ্যাঁ মেটাল গিটারিস্ট মানে টুকটাক বাজাচ্ছে, বা অনেকে হচ্ছে এই যে সাপোর্টের কারণে আর কন্টিনিউ করে নাই, সাপোর্টের অভাবে কন্টিনিউ করে নাই, এরকম অনেক দেখেছি। বাট সিন্স এটা আমাকে মানে মানুষজন ভালোবেসে আমাকে মানে এটা এই উপাধিটা দিয়েছে, এন্ড আই এম ভেরি গ্রেটফুল ফর ইট। হ্যাঁ, আই এম ভেরি গ্রেটফুল এন্ড ইট ফিলস রিয়েলি নাইস যে না মানে লাইফে কোনো কিছুতে একটাতে তো ফার্স্ট হতে পারলাম, সো দ্যাটস এ গুড থিং। আসলে সত্যি কথা বলতে গেলে ইটস আ ম্যাটার অফ গ্রেট অনার যে আপনি বাংলাদেশের ফার্স্ট ফিমেল মেটাল গিটারিস্ট। তো এখন আপু আপনার একটা কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাজ আগেও বলেছি যে বাংলাদেশের যে মানুষ আছে তাদের টেস্ট একটু ডিফারেন্ট। লাইক তারা হচ্ছে একটু সফট প্রিফার করে হয়তো বা মাঝে মাঝে, লাইক একটু কম ঝোঁক মেটালের দিকে, মেটাল হেডের দিকে। তো হুম হুম সেই হুম। অনুযায়ী আপনার মতামতটা কি, যে কিরকম চেঞ্জ আপনি আনতে পারেন, অথবা as আপনি ওই মিউজিক্যাল ইন্ডাস্ট্রির একজন মানুষ হিসেবে এই বিষয়ে কিছু বলবেন? আমার আমার মনে হয় যে আম, মানে চেঞ্জ কিন্তু সবসময় মানুষের টেস্টে কিন্তু সবসময় চেঞ্জ আসছে। এমন না যে এটা কনস্ট্যান্ট কিছু। হয়তোবা ইন্টারেস্টিং কোনো ইয়ে দেখলে, কোনো প্রজেক্ট দেখলে তাদের অবভিয়াসলি তাদের ইন্টারেস্টটাও চেঞ্জ হবে, সিন্স মানুষের টেস্ট কিন্তু কনস্ট্যান্ট না। এটা অলওয়েজ চেঞ্জ হচ্ছে। সো ভালো 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 মিউজিক যদি আসে, তাহলে তো আমার মনে হয় যে লিসেনার, এন্ড আই থিঙ্ক লিসেনার লিসেনার আগে থেকে আরো বেড়েছে। যেরকম আগে আমার কভার গুলাতে বা আমার অরিজিনালস গুলাতে যে ভিউ হতো, এখন কিন্তু আল্লাহর রহমতে সেটা আরো বাড়ছে। So sorry for the inconvenience, guys. So maybe there are some net issues of our guest. Maybe হুম। she'll be joining to us very soon. ওকে। Okay. So আপু, সেটা শুনে খুবই ভালো লাগলো বিষয়টা। তো একই সাথে হচ্ছে একটা কোশ্চেন আমি করতে চাই, যে না তার আগে যেহেতু আপনি বলেন যে চেঞ্জ এটা আনা উচিত, অথবা হুম somebody হুম। can anyone can bring a change and that can be positive obviously. তো সেই জিনিসটা আমিও খুবই পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি যে ইয়েস, someone is there to bring some changes. সো আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে our passion dies before even we can achieve it. তো এইটা হচ্ছে আপু দুইটা ক্ষেত্রে হতে পারে। সেটা হচ্ছে হয় যদি আমি স্টুডেন্ট হই এবং ইউথ জেনারেশনের, আমি ইয়াং জেনারেশনের কোনো ছেলে অথবা মেয়ে হই, তাহলে আমাদের এক ইকোনমিক্যাল কিছু প্রবলেমস হতে হুম পারে। হুম। লাইক ইকোনমিক্যালি আমরা ইমব্যালেন্স হতে পারি, এবং একই সাথে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল ব্যারিয়ার্স, সোশ্যাল প্রবলেমস সেগুলো ফেস করি। আমি জানি বাংলাদেশ অনেক বেশি আপডেট হচ্ছে, কিন্তু স্টিল আমাদের দেশে অনেক ধরনের সোসাইটি আছে, অনেক সোসাইটি আছে বলতে গেলে, যারা এইসব জিনিসকে একটা ব্যারিয়ার হিসেবে আমাদেরকে ফেস করায়।
তো সেই জন্য আমরা অনেকে আমাদের কোয়ালিটির যে মেইন প্রসপারটা সেটা করতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভিউয়ার্সদেরকে কিছু বলতেন অথবা সবাইকে কিছু বলতেন, কজ এই জিনিসটা অনেক দিক দিয়ে অনেকভাবেই হচ্ছে, হুম হুম। বিস্তারিত যদি আপনি কিছু একটা বলতেন মোটিভেশন হিসেবে। একটা হচ্ছে যে যদি কোনো প্যারেন্টস আমার শো এখন দেখে থাকে, আমি তাদেরকে বলবো যে রাদার দেন পুশিং ইউর কিডস টুয়ার্ডস, মানে যেটা আপনারা চান, যে প্রফেশনে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দেখতে চান, ট্রাই টু ফিগার আউট যে তারা তাদের লাইফ নিয়ে কি করতে চায়। একটা মানে কি বলবো যে একটা খুব পচা ডক্টর হওয়ার থেকে একটা মিউজিশিয়ান হিসেবে অনেক ভালো হওয়া কিন্তু ইটস এ গুড থিং, তাই না? যে একটা ডক্টর হলেই যে সে সাকসেসফুল হবে বা একটা ইঞ্জিনিয়ার হলেই যে সে লাইফে সাকসেসফুল হবে এমন কিন্তু না। এন্ড মোস্ট অফ দ্য টাইম সাকসেসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা নিজেরা আমাদের কাজ নিয়ে হ্যাপি কিনা। এখন প্যারেন্টসদের আরো মানে থটফুল হতে হবে, যে প্রেসার প্রেসার দেওয়াটা এই যে বাচ্চাদেরকে ডক্টর হওয়ার জন্য বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা হচ্ছে এমন কোনো প্রফেশনে যে ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট নাই, এই প্রেসারটা দেওয়া বন্ধ করতে হবে ফার্স্ট অফ অল। এন্ড সেকেন্ডলি, যে যদি প্যারেন্টস এর সাপোর্ট থাকে, ফিনান্সিয়ালি বা মোরালি যদি সাপোর্ট থাকে, তাহলে কিন্তু 80% ড্রিমসই ফুলফিল হয়ে যায় কিন্তু। কারণ আমাদের সবচেয়ে বড় সাপোর্ট এবং সবচেয়ে বড় ব্যারিয়ার এই দুইটাই কিন্তু ফ্যামিলি হতে পারে। সো আমি বলবো যে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারেন আর না পারেন, ট্রাই টু মোটিভেট ইউর চিলড্রেন টু ডু হোয়াট দে লাভ, এটা বলবো। আর হচ্ছে যে আমরা স্টুডেন্ট হিসেবে যেহেতু ফিনান্সিয়াল প্রবলেম গুলো ফেস করি বা আমি এখনো ফেস করছি, আমি বলবো যে ইট ডাজন্ট ম্যাটার হাউ স্লো ইউ গো, অ্যাজ লং এজ ইউ কিপ গোয়িং, দিস ইজ হোয়াট আই বিলিভ ইন। আস্তে আস্তে যান, কোনো সমস্যা নাই, বাট ডোন্ট স্টপ ডুইং হোয়াট ইউ লাভ, এটাই। ওকে আপু, থ্যাংক ইউ। আসলে সত্য কথা বলতে গেলে কি, যে যদি ফ্যামিলির একটা সাপোর্ট থাকে তাহলে আমরা সোসাইটির ব্যারিয়ার গুলোকেও একই সাথে ওভারকাম করতে পারি, ওভারকাম ইয়েস। করতে পারি। ইয়েস, ওভারকাম করতে পারি এবং সেই সিচুয়েশনটার সাথে আমরা কোপ আপ করে নিতে পারি। তো একই সাথে আনা ফ্রাইডে লিখেছে যে, আপু থ্যাংকস আ লট ফর ইওর অসম থটস। আসলে সত্যি কথা থ্যাংক বলতে ইউ। গেলে কি, যে আপনার যে থটটুকু যে শেয়ার করলেন, তো সেটা আসলে খুব ভালো ছিল এবং একই সাথে আমাদের সকলের চিন্তা ভাবনা এরকমই হওয়া উচিত। তো বলতে বলতে আপু লাইফের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বলতে গেলে। তো আই হোপ আমরা নতুন আরো ভালো কিছু এবং একই সাথে নতুন নতুন কিছু অ্যালবাম এবং সংস আপনার কাছ থেকে আশা করছি এবং সেগুলো খুবই ইনশাল্লাহ। দ্রুত ইনশাআল্লাহ হুম। তো সেগুলো পাবো। এবং উইল বি ভেরি গ্রেটফুল যে আপনার কাছ থেকে এরকম গান অথবা সং মিউজিক যে কোনো কিছুই হোক যদি আমরা পাই। এবং একই সাথে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে রাইস নামক যে অ্যালবামটি রয়েছে আপু রিসেন্টলি রিলিজ হওয়া একটি অ্যালবাম, তো সেই অ্যালবামের লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং একই সাথে ক্যাপশনে রয়েছে যেখানে আমাদের প্রোমো এবং এই লাইভটির ক্যাপশন রয়েছে। তো আপনারা সেটা চেক আউট করতে পারেন এবং খুবই সুন্দর সুন্দর গান। তো সেই জিনিসটা আমি নিজে পার্সোনালি সাজেস্ট করছি। এবং একই সাথে আবার আহানা ফ্রায়েদ লিখেছেন যে বেস্ট ওয়ার্ডস আপু, our parents should have participated in this session. Me too, me too. I wish my parents saw this too. ওকে, আসলে সত্য কথা বলতে গেলে কি, যে প্যারেন্টস এর একটা মোটিভেশন লাগে অথবা একটা ইন্সপিরেশন লাগে, যে জিনিসটা আমাদের অনেকেই হয়তো বা পাই না, আমরা অনেকেই ভালো মতো পাই এবং আমরা নিজেরা প্রস্পার করছি। আবার একই টাইমে আমরা পাচ্ছি বাট সেটা মিস ইউজ করছি। তো Misuse বেটার করছি, হয় আমরা yes. তো বেটার হয় যে আমরা সেই পারমিশন অথবা সেই ইন্সপিরেশনের জন্য সিক করি এবং একই সাথে সেটা একটা ভালো ইউজ সেটা আমরা করে দেখাতে পারি। তো আপু একদমই লাইভের শেষ পর্যায়ে চলে এসেছে আমরা। তো তার আগে একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের প্লেক্সাস এবং ন্যাশনাল ইউথ মান্থ ক্রিস্টালাইজ থ্রু কম্পোজ, এই নিয়ে যদি আপনার কিছু বলার থাকে আমাদের সবাইকে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে স্পেশালি। আচ্ছা, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড নেভার স্টপ বিলিভিং ইন ইউর ড্রিমস। এন্ড ফ্যামিলি সাপোর্ট না করুক, সোসাইটি সাপোর্ট না করুক, ইটস নেভার টু লেট টু স্টার্ট ওভার। এন্ড ইফ ইউ বিলিভ ইন ইউর ড্রিমস, সবাই কিন্তু আলটিমেটলি ওটা সাপোর্ট করবে টুডে অর টুমরো। সো এটাই। ওকে আপু, সো স্যামাজানে তুমি একজন লিখেছিল যে your every word such an inspiration for all of us again. সো আসলে আপু থ্যাংক ইউ। সত্যি কথা বলতে গেলে আপনি খুবই একজন ইন্সপিরেশনাল মানুষ এবং একই সাথে আপনার যে লাইফস্টাইলটা আছে কিংবা আপনার যে লাইফ স্টোরিটা আছে সেটা দিয়ে অনেক বেশি মোটিভেট পাওয়া যায়, মানে মোটিভেট হওয়া যায় এবং একই সাথে অনেক বেশি ইন্সপিরেশন পাওয়া যায়। তো সেই সাথে আমি দর্শকদের বলার মাঝখানে বলে শেষ করতে চাচ্ছি যে আমাদের আজকের এই লাইভটা এখানে শেষ হবে এবং একই সাথে আমাদের আরো এই ফুল মান্থ যাবত বেশ কয়েকটি ব্লাস্ট রয়েছে। এবং সেই সাথে আমাদের সঙ্গে লাইভে থাকুন এবং টিল দেন টেক কেয়ার এন্ড স্টে টিউন। আল্লাহ হাফিজ।